আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম অন্তর। আজকে আমরা যে ক্লাসটা করব সাস্ট স্ট্যান্ডার্ড এডমিশন ক্লাস। তোমরা হয়তো শিরোনাম দেখে বুঝতে পারতেছো আজকের ক্লাসটা বেসিক্যালি সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে একটা মিথ কাজ করে তোমাদের মধ্যে, যে সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্ন অনেক বেশি কঠিন হয়, অনেক বেশি জটিল হয়, অনেকে খুব বেশি ভয় পায়, অনেক নার্ভাস হয়ে যায়। হ্যাঁ, আবার অনেকে আছে পাত্তাই দেয় না, থোড়াই কেয়ার করে। এই টাইপের স্টুডেন্টরা আবার বেশ ঝামেলায় পড়ে পরীক্ষার হলে। তো সত্যিকার অর্থে সাস্টের ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো কেমন হয়ে থাকে, তো এইটার ব্যাপারে তোমাদেরকে আজকে একটা পূর্ণাঙ্গ ধারণা দিব। আর তার জন্য যে ক্লাসটা আজকে আমি নিব সেটা হচ্ছে কেমিস্ট্রির উপর একটা ক্লাস নিব। এবং দেখতে পারতেছো আমি বোর্ডে লিখে রাখছি কেমিস্ট্রির রাসায়নিক পরিবর্তন যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের উপর আমি আসলে ক্লাসটা নিব। সো প্রশ্ন হইতে পারে, ভাইয়া রসায়নে তো আরো 9টা চ্যাপ্টার আছে, ওই চ্যাপ্টারগুলো বাদ দিয়ে আপনি কেন রাসায়নিক পরিবর্তনই নিলেন? দ্য রিজন ইজ রাসায়নিক পরিবর্তন হচ্ছে সাস্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। তুমি যদি সাস্ট প্রশ্ন ব্যাংকটা একটু অ্যানালাইসিস করো, বিগত বছরের প্রশ্নগুলো খেয়াল করো, তুমি দেখবা যে রাসায়নিক পরিবর্তন থেকে প্রায় প্রত্যেক বছর 5 থেকে 6টা প্রশ্ন সাস্টে আইসা থাকে। 5 থেকে 6টা, কেমিস্ট্রিতে মোট প্রশ্ন আসে 20টা। এই 20টার মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন কেবলমাত্র রাসায়নিক পরিবর্তন থেকেই চলে আসে। বুঝতে পারতেছো ব্যাপারটা? জৈব রসায়ন আমরা জানি বিশাল বড় একটা চ্যাপ্টার, হিউজ একটা চ্যাপ্টার, ওইটা থেকে প্রশ্ন আসে 4 থেকে 5টা, কিন্তু রাসায়নিক পরিবর্তন থেকে প্রশ্ন আসে 5 থেকে 6টা। সো বুদ্ধিমান স্টুডেন্টদের এটা করা উচিত যে রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা টার্গেট করা উচিত, ফোকাস করা উচিত। শুধু সাস্টে না, বুয়েট বলো, ঢাকা ইউনিভার্সিটি বলো, সব জায়গায় কিন্তু রাসায়নিক পরিবর্তন থেকে অনেক অনেক বেশি প্রশ্ন আসে। সো যারা বুদ্ধিমান আজকে থেকে, যারা আগে অ্যাভয়েড করছো রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটা, কিছু পড়ছো কিছু বাদ দিছো, আজকে থেকে খুব সিরিয়াসলি নাও চ্যাপ্টারটাকে। তুমি যদি কেমিস্ট্রিতে ভালো করতে চাও, মজার ব্যাপার হচ্ছে ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রি হচ্ছে একটা বিশাল বড় একটা গোপন অস্ত্র। কেমিস্ট্রি দিয়া ভর্তি পরীক্ষায় মার্কস অনেক বেশি আগানো যায়। হ্যাঁ, যেটা ফিজিক্সে বা ম্যাথে এক্সপেক্ট করাটা অনেক সময় উচিত হয় না, কিন্তু কেমিস্ট্রি হচ্ছে এমন একটা ব্যাপার, তুমি যদি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকে তুমি প্রশ্নগুলো খুব ইজিলি আনসার করতে পারবা। তো আজকে আমরা যেটা করব, বুয়েট বা ঢাকা ভার্সিটি না, আমরা হচ্ছে সাস্ট স্ট্যান্ডার্ডে এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাকে পড়বো। ঠিক আছে? তো আমি সাধারণত যখন পড়াই কোচিং এ বা ব্যাচে পড়ানোর সময়, তো এই রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাকে আমি প্রথমে ব্যবচ্ছেদ করি যে এই চ্যাপ্টারটার ভেতরে আসলে কি আছে বা এই চ্যাপ্টার থেকে কেন এত এত প্রশ্ন আসে। রিজন হচ্ছে, তোমরা যদি পুরনো বইগুলো দেখো, পুরনো বই বলতে আমি বোঝাচ্ছি 2013 সালে তোমাদের এখন যে কারিকুলাম সিলেবাস, এটা 2013 সাল থেকে এই সিলেবাসটা চলতেছে। এরও আগে 2013 সালের আগে এরকম মোটা একটা বই ছিল, হাজারি স্যারের বা কবির স্যারের বা সঞ্জিত কুমার ঘোষ স্যারের, যার বইটাই তুমি দেখো, এরকম মোটা যে বইটা, পুরান বইটা তুমি যদি খেয়াল করো, ওইখানে মোট 4টা আলাদা আলাদা চ্যাপ্টার ছিল এরকম শিরোনামে। রাসায়নিক গতিবিদ্যা নামে একটা চ্যাপ্টার ছিল, রাসায়নিক সাম্যাবস্থা, অম্লক্ষারক সাম্যাবস্থা, তাপ রসায়ন, এরকম 4টা শিরোনামে 4টা আলাদা চ্যাপ্টার ছিল। 2013 সালে এসে নতুন সিলেবাসে এই 4টা চ্যাপ্টারকে একীভূত করে এবং তার সাথে নতুন একটা টপিক জুড়ে দেয়, সেটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি। খুবই সময় উপযোগী একটা কনসেপ্ট। তো এটা গ্রিন কেমিস্ট্রিটা জুড়ে দিয়ে মোট এই 5টা বড় বড় টপিককে বা বড় বড় চ্যাপ্টারটাকে একটা চ্যাপ্টারের ভেতর আলোচনা করে রাসায়নিক পরিবর্তন নামে। এই কারণে এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট। বুঝাইতে পারলাম? আচ্ছা, তো এই রাসায়নিক পরিবর্তনের ভেতরে আসলে কি কি আছে, একদম শুরুতে দেখবা গ্রিন কেমিস্ট্রি নিয়ে কিছু কথাবার্তা বলে দেওয়া আছে। বিক্রিয়ার অ্যাটম ইকোনমি কেন হবে, এরকম হাবিজাবি অনেক জিনিসপত্র আছে গ্রিন কেমিস্ট্রিতে আলোচনা করা। সেকেন্ডলি হচ্ছে রাসায়নিক গতিবিদ্যা নিয়ে আলোচনা করা আছে, রাসায়নিক বিক্রিয়ার বেগ কেমন হবে, গতিবেগ কেমন হবে, হ্যাঁ, তারপর সক্রিয়ণ শক্তি কেমন লাগে, এই সমস্ত জিনিস নিয়ে গতিবিদ্যা অংশে আলোচনা করা আছে। রাসায়নিক সাম্যাবস্থা অংশে হচ্ছে বিক্রিয়ার ক্যাপি কেসি, এগুলো নিয়ে আলোচনা করা আছে। অম্লক্ষারক সাম্যাবস্থায় হচ্ছে পিএইচ, পিওএইচ, তারপর হচ্ছে বাফার দ্রবণ, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা। এবং তাপ রসায়নে হচ্ছে বিভিন্ন ধরনের এনথালপি, বিভিন্ন ধরনের তাপ, ল্যাভোইসিয়ার, ল্যাপ্লাসের সূত্র, হেসের সূত্র, এই সমস্ত জিনিস নিয়ে আলোচনা করা আছে। সো এই একটা চ্যাপ্টারের ভেতরে আসলে 5টা চ্যাপ্টার একীভূত করা আছে, এই কারণে এই চ্যাপ্টারটা থেকে এত বেশি প্রশ্ন আসে। ওকে, আচ্ছা, তো এই ওকে, ভিডিও ইন্টারাপ্ট হয়ে গেছিল, হোপফুলি এবার ঠিক আছে। তো আমি যেটা বলতেছিলাম, গ্রিন কেমিস্ট্রি থেকে আমরা একটা প্রশ্ন সলভ করব, রাসায়নিক গতিবিদ্যা এখান থেকে আমি কনসেপ্ট পড়াবো, প্রশ্ন সলভ করব, রাসায়নিক সাম্যাবস্থা থেকে কনসেপ্ট পড়াবো, প্রশ্ন সলভ করব, অম্লক্ষারক সাম্যাবস্থা থেকেও কনসেপ্ট পড়াবো এবং প্রশ্ন সলভ করব, তাপ রসায়ন থেকেও কনসেপ্ট পড়াবো, প্রশ্ন সলভ করব। ঠিক আছে? তো আশা করি তোমরা ক্লাসের আউটলাইনটা বুঝতে পারছো। এখন আমরা আমাদের
একদম মূল আলোচনাটাই চলে যাব। সো এই জায়গাটুকু আমি মুছে দিচ্ছি, আশা করি তোমরা এটা খাতায় লিখে ফেলছো। আর অবশ্যই যারা লাইভ ক্লাস দেখতেছো কোনো ফাঁকিবাজি না, আজকের ক্লাসটা যদি তুমি করো, তুমি মোটামুটি ড্যাম শিওর থাকো যে শাস্ত্রের ভর্তি পরীক্ষায় তুমি অন্তত 2 থেকে 3টা প্রশ্ন আজকে যে কনসেপ্টগুলো আলোচনা করবো এখান থেকে হুবহু কমন পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি এইটা মুছে দিতেছি। তোমরা আশা করি খাতায় নোট করে ফেলছো, অথবা বুদ্ধিমান যারা আছো বা ফাঁকিবাজ আইলসা টাইপের যারা আছো আমার মতো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এই এই জিনিসটার একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারবো, জাস্ট এইটুকু জানলে, এইটুকু রাখলেই তোমার হবে। ঠিক আছে, অথবা পরবর্তীতে তুমি যদি মিস করে ফেলো, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এইচএসসি এডুকেশন বাংলাদেশ। এইচএসসি এডুকেশন বাংলাদেশ নামে সার্চ দিলে তুমি হচ্ছে চ্যানেলটা পেয়ে যাবা, অথবা সাস্ট অ্যাডমিশন সিনেপস নাম লেখা যদি ইউটিউবে সার্চ দাও তুমি একটা প্লেলিস্ট পেয়ে যাবা, ওইখানে এটা আমি আপলোড করে দিব পরবর্তীতে, ওইখান থেকে পাইতে পারবা। ঠিক আছে, সো আমি এই জিনিসটা মুছে দিচ্ছি আপাতত, আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তুমি সিকোয়েন্সগুলো মনে রেখো কোনটার পরে কোনটা আসবে। ওকে, আচ্ছা তো এবার আসো আমাদের মূল আলোচনায় আমরা চলে আসলাম। রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের গ্রিন কেমিস্ট্রি নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। তাহলে গ্রিন কেমিস্ট্রি কি বা কাকে বলে, এটা আমাদের আলোচনার বা বিষয়বস্তু অবশ্যই না। গ্রিন কেমিস্ট্রি কি বা কাকে বলে তুমি পড়ছো ইন্টারমিডিয়েট 2 বছর, তুমি ফার্স্ট ইয়ারে থাকো বা সেকেন্ড ইয়ারে থাকো, বা তুমি এইচএসসি থার্ড ইয়ারে থাকো, বা সদ্য অটো প্রমোশন পেয়ে থাকা এডমিশনের ক্যান্ডিডেট হয়ে থাকো। আচ্ছা কেউ কিন্তু আমি মনে করেন আমি খোটা দিচ্ছি, অটো প্রমোশন অনেকে ট্রল করতেছে, এটা বাজে কিছু না, আসলে তোমার তো কিছু করার নাই, সরকারের ডিসিশন, তোমার কি করার আছে বলো। সো কেউ যদি মজা করো তুমি গায়ে মাখায়ও না, একদম কেন অটো প্রমোশনের কথা বলে একদম রুড হয়ে তার সাথে মারামারি লেগে যাবে, এগুলোতে যায়ও না। ঠিক আছে, ডিসেন্ট থাকো। আচ্ছা তো দেখো, গ্রিন কেমিস্ট্রি কি বা কাকে বলে আমরা মোটামুটি সবাই জানি। আমরা জানি যে একটা রাসায়নিক বিক্রিয়ায় তোমার কি হয়, বিক্রিয়ক পদার্থগুলো নিজেদের মধ্যে বিক্রিয়া করে এক বা একাধিক উৎপাদ তৈরি করে। এই উৎপাদ পদার্থগুলোর মধ্যে কিছু থাকে আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ, কিছু থাকে বর্জ্য পদার্থ। তো বর্জ্য পদার্থগুলো আবার কি করে, পরিবেশের দূষণ করে। সো গ্রিন কেমিস্ট্রি হচ্ছে রসায়নের সেই শাখা, যেই শাখা কিভাবে একটা রাসায়নিক বিক্রিয়ায় দূষণ কমায় তোমার কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি করা সম্ভব, ওইটা নিয়ে আলোচনা করে। মানে গ্রিন কেমিস্ট্রির মূল আলোচনার বিষয় হচ্ছে কিভাবে দূষণ কমিয়ে পরিবেশ বান্ধব উৎপাদ তৈরি করা যায়। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন কেমিস্ট্রি আলোচনার বিষয়। তো গ্রিন কেমিস্ট্রি তুমি যদি বই থেকে পড়ো, বইয়ে তুমি গ্রিন কেমিস্ট্রির উপর 12টা মূলনীতি পাবা। এই তোমার যুক্তরাষ্ট্রের 2জন বিজ্ঞানী পল সি অ্যানাস্তাস এবং ওয়ার্ডার, এই 2জন বিজ্ঞানী গ্রিন কেমিস্ট্রি 12টা নীতি দিছে। হাজারি স্যারের বই খুব সুন্দর করে দেওয়া আছে এই নীতিগুলো। সো আমি এই নীতিগুলোর সবগুলোতে যাব না। নীতিগুলোর মধ্যে একটা আছে ন্যূনতম অ্যাটম ইকোনমি, এরকম হাবিজাবি অনেক কিছু আছে। অ্যাটম ইকোনমি এটা একটা ভালো কনসেপ্ট, এটা থেকেও ম্যাথমেটিক্যাল প্রবলেম আসতে পারে, তোমরা দেখবা। কিন্তু আমি আজকে যেটা পড়াবো এটা আসলে তোমার বইয়েই নাই, কিন্তু সাস্টে প্রশ্ন আসে। তোমার বইয়ে একদমই নাই, কোনো বইয়ে নাই, এইচএসসি সিলেবাসে বাংলাদেশের কোনো বইয়ে এই জিনিসটা নাই। এটা আমি তোমাকে পড়াবো, বাট এটা থেকে সাস্টে প্রশ্ন আসে বা আসছে। ঠিক আছে, সো এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে ই ফ্যাক্টর। তো তুমি বলবা ভাইয়া ই ফ্যাক্টর কি জিনিস? ই মিনস এনভায়রনমেন্ট। ই ফ্যাক্টর মিনস হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর। তুমি যে একটা বিক্রিয়া হচ্ছে, তোমার একটা রাসায়নিক বিক্রিয়া যে হচ্ছে, তুমি যে একটা বিক্রিয়া নিয়ে উৎপাদ তৈরি করতে চাচ্ছ, ওই বিক্রিয়াটা কতটুকু পরিবেশ বান্ধব, কতটুকু পরিবেশ বান্ধব এইটা বের করা হয় যে টার্মটার মাধ্যমে, ওই টার্মটাকে বলে ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্ট ফ্যাক্টর। তুমি এখন বলতে পারো ভাই বুঝলাম ই ফ্যাক্টর হচ্ছে পরিবেশ বান্ধব কতটুকু, সেটা ই ফ্যাক্টর দিয়ে বের করে। এখন কথা হচ্ছে আমি ই ফ্যাক্টর বের করবো কেমনে? তুমি ই ফ্যাক্টর বের করবা, তুমি একটা ফর্মুলা মনে রাখবা। ই ফ্যাক্টরটা হচ্ছে তুমি যে একটা রাসায়নিক বিক্রিয়া করতেছো, এই বিক্রিয়ার দুইটা তো মানে ধরো এ প্লাস বি বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে সি প্লাস ডি তৈরি করলো। তো এ এবং বি কি? তুমি বলবা যে ভাইয়া এ এবং বি হচ্ছে বিক্রিয়ক, এবং সি প্লাস ডি দুইটাই তোমার উৎপাদ না। তোমার কাঙ্ক্ষিত উৎপাদ থাকবে যে কোনো একটা, ধরো সি তোমার কাঙ্ক্ষিত উৎপাদ এবং ডি হচ্ছে বর্জ্য। ধরা যাক ডি হচ্ছে বর্জ্য এবং সি হচ্ছে তোমার কাঙ্ক্ষিত উৎপাদ। ঠিক আছে, তো তুমি তোমার এই কাঙ্ক্ষিত উৎপাদটা তৈরি করতে কিছুটা বর্জ্য তৈরি হয়েছে। সো তুমি দেখবা যে তোমার উৎপাদের চেয়ে, তোমার উৎপাদের এবং যে বর্জ্যটা তৈরি হলে এদের যে অনুপাতটা, এই অনুপাতটাকে হচ্ছে ই ফ্যাক্টর বলে। তার মানে ই ফ্যাক্টর জিনিসটা হচ্ছে নিচে থাকবে উৎপাদের মোট ভর, নিচে থাকবে উৎপাদের মোট ভর, উপরে থাকবে বর্জ্যের ভর। তো ই ফ্যাক্টরটা বেসিক্যালি একটা অনুপাত। কিসের অনুপাত?
তোমার রাসায়নিক বিক্রিয়ায় যতটুকু বর্জ্য তৈরি হয় এই বর্জ্যের ভর ডিভাইডেড বাই উৎপাদের মোট ভর। উৎপাদের মোট ভর বলতে যদি এই বিক্রিয়াটার কথা আমরা চিন্তা করি তাহলে সি এর ভর যোগ ডি এর ভর, সি এবং ডি দুইটাই উৎপাদ, তাহলে উৎপাদের মোট ভর থাকবে নিচে, উপরে থাকবে বর্জ্যের ভর। এখানে যদি ডি বর্জ্য হয়ে থাকে তাহলে উপরে ডি এর ভরটা আমরা বসাই দিব বা বর্জ্যের ভরটা বসাই দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এটা তাহলে এটার কি কোনো একক থাকবে না? ভর বাই ভর, সো এটা কি থাকবে? এটার কোনো একক থাকবে না, দুইটাই যেহেতু ভর, ভর দুইটাকে তুমি গ্রামে প্রকাশ করতে পারো, সো গ্রাম বাই গ্রাম মানে কি কোনো একক থাকবে না। তো এটাকে তুমি সহজে প্রকাশ করার জন্য এইভাবে প্রকাশ করতে পারো যে বর্জ্যের ভরটাকে তুমি ধরো হচ্ছে ওয়াই দিয়ে প্রকাশ করলা, তাহলে এটা হচ্ছে ওয়াই গ্রাম, কি এটা বর্জ্যের ভর। উৎপাদের মোট ভরটাকে তুমি এক্স দিয়ে প্রকাশ করলা, তাহলে এটা হচ্ছে এক্স গ্রাম। ঠিক আছে, এইভাবে প্রকাশ করা যাইতে পারে ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্ট ফ্যাক্টরকে। ওকে, সো প্রশ্ন কিরকম আসে সাস্টে চলো আমরা দেখি। এই যে দেখো আমি এখানে লিখে রাখছি একটা প্রশ্ন, এটা সাস্টে দুইটা ইউনিট আছে, তোমরা হয়তো জেনে থাকবা, এ ইউনিট এবং বি ইউনিট। এ হচ্ছে বিভাগ পরিবর্তন ইউনিট, যারা সায়েন্স থেকে পরীক্ষা দিয়ে আর্টসের সাবজেক্টে পড়তে চায় তাদের জন্য এই ইউনিট। সাস্টের এ ইউনিটে 2016-17 সালে এই প্রশ্নটা আসছিল, আমি যে বছর পরীক্ষা দিছিলাম আর কি, আমি প্রশ্নটা ফেস করছি, বাট টু বি ভেরি অনেস্ট আমি এটা সলভ করতে পারি নাই পরীক্ষার হলে, পারা পসিবল না। একটা তোমার অ্যাডমিশন পড়ুয়া স্টুডেন্টকে যে কাউরে দিলে, আমি ড্যাম শিওর তুমিও এর আগে এটা পারতা না, কেউই পারবে না, পারা সম্ভব নয়, পরবর্তীতে শিখছি। আচ্ছা, তো কিন্তু আমি কিন্তু চান্স পাইছি, এই ইউনিটেও কিন্তু আমি চান্স পাইছিলাম এবং পজিশন আমার বেশ ভালো ছিল, 100-200-র মধ্যেই ছিল। তো এটা একটা সত্য কথা বলে রাখি, দেখো একটা প্রশ্ন না পারলে আসলে কিচ্ছু আসে যায় না। এই একটা দুইটা প্রশ্ন সব জায়গাতেই থাকে, বুয়েটে থাকে, ঢাকা ভার্সিটি থাকে, সাস্টেও থাকে। তুমি যদি এই একটা দুইটার পিছনে পইরা থাকো তাহলে ভাই তুমি আসলে নিজের পায়ে নিজে কোড়াল মারতেছো। একটা দুইটা প্রশ্ন তোমাকে মাইনা নিতে হবে, যে ছেলে ফার্স্ট হয় সেও পারে না, এরকম কয়েকটা প্রশ্ন যে ফার্স্ট হয় সেও পারে না, তাই না? আর সাস্টে আরো অনেক বেশি, 70-এর মধ্যে যে ফার্স্ট হয় সর্বোচ্চ 50 পায়, আর সে 20টার মতো পারে না আসলে। তো সাস্টের প্রশ্নগুলো এরকম হয়, কিছু একটা দুইটা তুমি পারতেছো না, এটার জন্য ঘাবড়ায়া সময় নষ্ট করে পরীক্ষাটা বাজে করার দরকার নাই, না পারলে স্কিপ, পরেরটাই চলে যাবা। যাই হোক, ওইটাতে আমরা যাচ্ছি না। তো প্রশ্নটা দেখো, এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে যে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2Cl প্লাস H2O বিক্রিয়া করে কি তৈরি করবে? খুব স্বাভাবিক, আমরা দেখতে পারতেছি এই বিক্রিয়ার মেকানিজম তুমি যদি না জানো শিখে নাও। দেখো এই বিক্রিয়ার এই যে টোটাল অংশটুকু, এই টোটাল অংশটুকু হচ্ছে পজিটিভ, কারণ কি Clটা হচ্ছে নেগেটিভ অংশ। আর H2O এটার ভেতরে আমরা জানি কি কি আছে বলতো, H2O কে ভাঙলে আমরা জানি H প্লাস তৈরি হবে এবং OH মাইনাস তৈরি হবে। তাহলে এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, তাহলে কি হবে, এখানে যে Cl বা ঋণাত্মক মৌলটা আছে এই Clটাকে প্রতিস্থাপিত করবে কে? OH, আর এইচটা তোমার এই যে এইচ প্লাসটা আছে এটাই ক্লোরিনকে প্রতিস্থাপিত করবে। তাহলে এই H2 এর ভেতরে যে এইচটা আছে এইটা এই ক্লোরিনের সাথে মিলে তৈরি করবে HCl, আর HClটা সরে গিয়ে এখানে OH এই ঋণাত্মক মূলকটা চলে আসবে। এটা একটা প্রতিস্থাপন বিক্রিয়া, মেকানিজমটা এরকম। সো জৈব যৌগ পড়াচ্ছি না, এই বিক্রিয়া হইলো। হ্যাঁ, সো এই বিক্রিয়া তোমাকে বলে দেওয়া আছে, দেখো যে এই বিক্রিয়ায় এইটা CH2 ডাবল বন্ড CH বন্ড CH2OH এটা হচ্ছে উৎপাদ। সো তুমি তোমার কাঙ্ক্ষিত উৎপাদটা পেয়ে গেছো, এটা হচ্ছে তোমার উৎপাদ। হ্যাঁ, আর নিচে আছে হচ্ছে HCl। HClটা কি? HClটা হচ্ছে বর্জ্য। তাহলে তোমাকে কিন্তু বলে দিছে তোমার বর্জ্যটা কি? HCl। তোমার উৎপাদটা কি? এইটা। ঠিক আছে, তাহলে তোমার উৎপাদটা হচ্ছে এইটা, HCl হচ্ছে তোমার বর্জ্য। সো দেখো ই ফ্যাক্টর বলতে আমাদের কি দরকার? বর্জ্যের ভর ডিভাইডেড বাই উৎপাদের মোট ভর, এই অনুপাতটা করলেই কিন্তু আমরা ই ফ্যাক্টরটা পেয়ে যাব। সো তোমাকে বিক্রিয়াটার ই ফ্যাক্টর কত বের করতে বলছে। তুমি যদি কনসেপ্টটা জানো এখন কিন্তু তুমি সলভ করতে পারবা, বাট এটা আসলে কোনো বইয়ে নাই, তোমার জানার কথা না। খুব সম্ভবত ম্যাক্সিমামই হচ্ছে এটা প্রথমবারের মতো জীবনে দেখতেছো। আমিও দেখছিলাম 2016-17 ভর্তি পরীক্ষায়, আমিও জীবনে প্রথমবারের মতো এটার সম্মুখীন হয়েছিলাম। তো যাই হোক, তো আমাদের ই ফ্যাক্টর বের করতে হবে। 5টা অপশন দেওয়া আছে সাস্টে ভর্তি পরীক্ষায়, তোমরা জেনে থাকবা 5টা অপশন থাকে। ওকে, তো আমরা বের করতে পারবো এখন ই ফ্যাক্টর কিভাবে। আমরা জানি ই ফ্যাক্টর মানে হচ্ছে বর্জ্যের ভর ডিভাইডেড বাই উৎপাদের মোট ভর। তাহলে আমরা বর্জ্য পেয়ে গেছি আমাদের HCl, আমরা উৎপাদ পেয়ে গেছি এটা। ঠিক আছে, সো আমরা জাস্ট এই ভরগুলো এখানে বসাই দেবো। সো তুমি যদি ভরগুলো বসাই দাও তুমি এখান থেকে কিন্তু উত্তরটা পেয়ে যাবা। তাহলে চলো এখন আমরা এই বিক্রিয়ার জন্য ই ফ্যাক্টর বের করি। তাহলে এই বিক্রিয়ার ই ফ্যাক্টর সমান সমান কত হবে? উপরে বর্জ্যের ভর, তার মানে উপরে বর্জ্য বলতে কোনটা আছে আমাদের? HCl। তাহলে উপরে থাকবে আমাদের HCl এর ভর, নিচে হচ্ছে উৎপাদের ভর। তাহলে উৎপাদের ভরটা কত বসাই ফেলো। আমি দেখি একটু সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, সব ঠিকঠাক চলতেছে। ওকে,
আচ্ছা তাহলে এখন হচ্ছে ভ্যালুগুলো চলো আমরা বসাই। তো তুমি যদি ভ্যালুগুলো বসাই দাও তাহলে চলো আমরা হিসাব করি কত আসে। নিচে হচ্ছে উপরে থাকবে কি HCl এর ভর, নিচে থাকবে উৎপাদের মূল ভর। তো আমাদের উৎপাদ বলতে কোনটা বলো তো? এই যে জিনিসটা আমাদের দেওয়া আছে। তাহলে নিচে থাকবে CH2 ডাবল বন্ড CH বন্ড CH2OH, এটার ভর। তাহলে তুমি উপরে বর্জ্যের ভর বসাইলা, নিচে তোমার উৎপাদের ভর বসাইলা, সরাসরি স্পষ্ট তো বলে দেওয়া থাকবে কোনটা উৎপাদ কোনটা বর্জ্য। তো এখন এগুলার গ্রাম আণবিক ভর তুমি জেনে থাকার কথা। হাইড্রোজেনের গ্রাম আণবিক ভর কত 1 প্লাস ক্লোরিনের গ্রাম আণবিক ভর কত 35.5, রাইট? 35.5। নিচে আছে যে জিনিসটা, এখানে আমরা হিসাব যদি করি তাহলে কার্বন কয়টা পাবো? কার্বন একটা, দুইটা, তিনটা কার্বন। সো কার্বনের পারমাণবিক ভর আমরা জানি, কার্বনের ভর কত? কার্বনের ভর হচ্ছে 12, তিনটা কার্বন আছে। সো তিনটা কার্বনের জন্য ভর কত হবে? 36 যোগ OH, এটা না। হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে আমরা জানি হাইড্রোজেনের ভর হচ্ছে 1, ছয়টার জন্য 1 × 6 মানে হবে 6 প্লাস অক্সিজেন কয়টা আছে? অক্সিজেন আছে একটা। অক্সিজেনের জন্য কত হবে? অক্সিজেনের জন্য হবে হচ্ছে 16। তাহলে আমরা পাবো হচ্ছে উপরে পাবো 36.5 আর নিচে আমরা এইগুলো যদি যোগ করি 6 6 6 তাহলে 12 18 58, নিচে আসবে 58। সো তুমি 36.5/58 সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড। তুমি যদি ক্যালকুলেশন করো তুমি সম্ভবত এরকম পাবা 0.629। হ্যাঁ, এটার উত্তরটা আসবে 0.629। তো অপশনে দেখো 0.629 কোথাও আছে? নাই। কত আছে? 0.63 আছে। দেখো 0.629 যেই কথা, এটাকে তো অলমোস্ট 0.63 বলাই যায়, তাই না? 0.629। সো 2-এর পরে 9 আছে, 9 থাকলে আমরা যদি এটাকে 3 ঘর না লিখে 2 ঘর লিখতে চাই 0.63 লিখাই যায়, তাই তো? তার মানে এটার এই বিক্রিয়ার ই ফ্যাক্টর কত? এই বিক্রিয়ার ই ফ্যাক্টর হচ্ছে 0.63। বুঝাইতে পারলাম? সো এটা হচ্ছে এনভায়রনমেন্ট ফ্যাক্টর বা ই ফ্যাক্টর, যেটা থেকে প্রশ্ন আর কোনো ইউনিভার্সিটিতে কখনোই আসে নাই। সাস্টে আসছিল আমার ভর্তি পরীক্ষার বছর 2016-17 সালে। তো খুব গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। কারণ হচ্ছে কি, তোমার বইয়ে নাই কেন, এটা তো থাকা উচিত। খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর গ্রিন কেমিস্ট্রি যদি থাকে, গ্রিন কেমিস্ট্রির খুব গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হচ্ছে ই ফ্যাক্টর, এনভায়রনমেন্ট ফ্যাক্টর। তুমি একটা গ্রিন কেমিস্ট্রি পড়ে ফেলতেছো, বিক্রিয়াটা কতটুকু পরিবেশ বান্ধব এটা তুমি জানবা না? জানা উচিত। সো আমাদের বইয়ের যে সিলেবাস, এইচএসসি সিলেবাসে ত্রুটি আছে। ই ফ্যাক্টর ওরা কেন পড়ায় না? ওদের পড়ানো উচিত, ঠিক আছে? তো সাস্টের স্যাররা ওই যারা কেমিস্ট্রি ডিপার্টমেন্টে থাকে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে তো এগুলো পড়তে হয়। গ্রিন কেমিস্ট্রি নিয়ে ওদের আলাদা কোর্স আছে। সো গ্রিন কেমিস্ট্রি যখন তুমি পড়বা, তখন তুমি যদি ইন ফিউচারে কেমিস্ট্রিতে অনার্স করো, তখন তোমাকে এগুলো পড়া লাগবে, ই ফ্যাক্টর বা এনভায়রনমেন্ট ফ্যাক্টর, ঠিক আছে? সো খুবই রিলেভেন্ট গ্রিন কেমিস্ট্রির সাথে এনভায়রনমেন্ট ফ্যাক্টর, এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর কনসেপ্টটা তোমাকে আমি বুঝাই দিলাম এবং প্রশ্ন সলভ করে দেখাই দিলাম কিভাবে প্রশ্নটা আসে। সো এ পর্যন্ত সবাই বুঝছো কিনা একটু কমেন্টে জানাবা। আমি কমেন্টে দেখতে চাই যে তোমরা এই কনসেপ্টটা বুঝছো কিনা। আরেকটা জিনিস, সেটা হচ্ছে শুধু তুমি জানলে হবে না, তুমি শিখলে হবে না, তোমার বন্ধু বান্ধবের সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো। সবাই নিজের টাইমলাইনে এবং মাইডাতে ক্লাসটা শেয়ার করে দাও, বিভিন্ন এডুকেশনাল গ্রুপে ক্লাসটা শেয়ার করে দাও, যেন একসাথে সবাইকে নিয়ে তুমি শিখতে পারো। কারণ এই জিনিস তুমি জানো, অন্য একজন জানে না, ওরে বুঝাইতে গেলে তোমার তর্ক বিতর্ক হয়ে যাবে। তোমার কেউ একজন দাবি করতেই পারে এই জিনিস লাগবে না, আসলে এটা লাগবে, সাস্টে লাগবে মানে আর অন্য জায়গায় লাগতে পারে, ঠিক আছে? সো সবাই যেন সহজে জানতে পারে, তোমার বন্ধু বান্ধব সবাই যেন উপকৃত হয়, সবার সাথে এটা শেয়ার করে দাও, ঠিক আছে? তো আমি তোমাদের কমেন্ট পড়বো এখন একটু, আমি দেখবো যে তোমরা সবাই এই কনসেপ্টটা বুঝছো কিনা, কমেন্ট করে জানাবা। এবং টাইমলাইনে মাইডেতে বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিবা। শেয়ার করে তুমি এখানে জানাইতে পারো শেয়ার ডান, তাহলে আমি বুঝবো কে কে শেয়ার করছো, কে কে সবচেয়ে বেশি ডেডিকেটেড। ওকে, সো যদি না বুঝে থাকো এটাও বলো যে ভাইয়া বুঝি নাই, বুঝে থাকলে বলো বুঝছি, এবং শেয়ার করে থাকলে লিখে ফেলো শেয়ার ডান। আমি কিন্তু সবার কমেন্ট চেক করবো। ওকে, অনেকের কমেন্ট দেখতে পাচ্ছি। সাগর সাগর বলছে বুঝছি ভাইয়া। ওকে, ঠিক আছে, তোমরা কমেন্টে জানাইতে থাকো এবং ক্লাসটা প্লিজ শেয়ার করে দাও।
সবার সাথে শেয়ার করে দাও। আমরা সবার সাথে মানে বেশি বেশি রেসপন্স থাকলে হবে কি পড়াইতে অনেক বেশি ভালো লাগে। হ্যাঁ, রেসপন্স ছাড়া কিন্তু ক্লাস নিয়ে কোনো মজা নাই আসলে। সো আমি আশা করবো তোমরা শেয়ার করে দিবা, টাইমলাইনে শেয়ার করে দিবা, মাইডেতে শেয়ার করে দিবা, বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিবা। ওকে, সো এটা ছিল আমাদের গ্রিন কেমিস্ট্রি রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের মোট 5টা অংশ, এর মধ্যে একটা অংশ গ্রিন কেমিস্ট্রি, এটা আমরা পড়ে ফেললাম। এটা থেকে সাস্টে কি টাইপের প্রশ্ন আসে সেটা আমরা দেখে ফেললাম। সো আমরা নেক্সট কনসেপ্টে যাব। তাহলে নেক্সটে আমাদের কি আছে, রাসায়নিক গতিবিদ্যা আছে। সো রাসায়নিক গতিবিদ্যা থেকে কি রকম প্রশ্ন আসে সেটা আমরা পড়ব। এখন হচ্ছে একটু টাইম লাগবে কারণ আমাকে হচ্ছে এই পাশে প্রশ্নটা উঠাইতে হবে। সো আমি লেফট সাইডে প্রশ্ন উঠাবো, রাইট সাইডে আলোচনা করব। হ্যাঁ, তো এখন হচ্ছে আমার কনসেপ্ট নাম্বার আর 1 থাকবে না, এটা হয়ে যাবে কনসেপ্ট নাম্বার 2। তো আমি কনসেপ্টটা উঠাইতে থাকি। এখন কিসের কনসেপ্ট উঠাবো বলো তো, বুঝতেই পারতেছো। এখন হচ্ছে আমরা রাসায়নিক গতিবিদ্যার কনসেপ্ট উঠাবো। এটা অবশ্যই সাস্টে আসা কোনো প্রশ্ন, রাসায়নিক গতিবিদ্যা থেকে কীরকম প্রশ্ন আসে সেটা দেখাবো, আর রাইট সাইডে আমি সলিউশন করে দেবো বা কনসেপ্টটা পড়াবো। তো আমি প্রশ্নটা উঠাইতে থাকি, তোমরা এর মধ্যে যারা যারা ক্লাসটা এখনো শেয়ার করো নাই শেয়ার করে দাও নিজের টাইমলাইনে, মাইডেতে এবং হচ্ছে বিভিন্ন এডুকেশনাল গ্রুপে। আর আরও ক্লাস হবে, যদি তোমাদের রেসপন্স পাই তাহলে আমি হয়তো এই গ্রুপে নিয়মিত ক্লাস নিব, যদি তোমাদের রেসপন্স পাই আর কি। সো তোমরা রেসপন্স করতে থাকো যেন রেগুলারলি ক্লাস নিতে পারি। সো এই এমন কিছু কনসেপ্ট আছে যেগুলো শুধু সাস্টেই আসে, অন্য কোথাও আসে না। আর এই কনসেপ্টগুলো অনেক বেশি জরুরি। হ্যাঁ, যা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিতেছো তাদের কাছে অনুরোধ থাকবে, তোমার টার্গেট যদি বুয়েটও হয় তুমি সাস্টের প্রশ্নগুলো সলভ করলে উপকৃত হবা। হুবহু হয়তো নাও আসতে পারে, বাট কনসেপ্ট মিল থাকতে পারে। হ্যাঁ, আচ্ছা, সো তোমরা শেয়ার করে দাও আর আমি এটা উঠাইতে থাকি। তো এই প্রশ্নটা একটু বড়, কিন্তু তুমি মোটেই ঘাবড়াইও না, প্রশ্নটা মোটেই জটিল না। ভালো কথা, তোমরা যারা ক্লাস করতেছো কে কোন কলেজ থেকে বা কোন জেলা থেকে তোমরা কিন্তু এটা জানাইতে পারো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ক্লাসগুলা যারা করতেছে কই কই থেকে তারা ক্লাসগুলো করতেছে। আমার কিন্তু জানতে ভাল লাগবে। যেমন আমি এখন সিলেটে আছি, আমি হয়তো যদি অফলাইন ক্লাস নিতাম সিলেটের স্টুডেন্ট পাইতাম, কিন্তু অনলাইন ক্লাসের এই এক সুবিধা, আমরা এখন কিন্তু চাইলে সারা বাংলাদেশ কভার করতে পারবো, তাই না? সো হয়তো একজন কেউ বরিশাল থেকে দেখতেছে, হ্যাঁ, কেউ একজন হয়তো ঝালকাঠি থেকে দেখতেছে, কেউ একজন হয়তো ভুরুঙ্গামারি থেকে দেখতেছে। তো কে কই থেকে দেখতেছো এটা একটু জানাইও, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের কই কই থেকে মানুষজন আমাদের সাথে কানেক্টেড হচ্ছে। তা আমার খুব ভালো লাগবে যদি তোমরা জানাও। তো প্রথম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি 3.0 কিলো জুল পার মোল হলে দ্বিতীয় বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত কিলো জুল পার মোল? দেখো কত বড় একটা প্রশ্ন। হ্যাঁ, অপশনে লেখার জায়গা পাবো না, অপশনগুলো লিখতে হবে। অপশনগুলো আমি লিখি, অপশনগুলো যেগুলো ছিল লাল কালি দিয়ে লিখি। এ 0.5, বিতে বলা ছিল হচ্ছে 1.5, সিতে ছিল 2, ডিতে অপশন ছিল 3 এবং ইতে অপশন ছিল 3.2।
সো এই হচ্ছে একটা প্রশ্ন। এটা কত সালে আসছিল আমি বলে দিই। সাস্টে আসছিল 15-16-তে। এই প্রশ্নটা কবে আসছিল? এটা সাস্টে আসছিল 15-16-তে। হ্যাঁ, আচ্ছা। সো আমি একটু দেখি ক্যামেরার পেছন থেকে সব ঠিকঠাক কিনা। পাপড়ি রায় তালুকদার, সিলেট গভর্নমেন্ট ওমেন্স কলেজ, সেকেন্ড টাইমার, মৌলভীবাজার, নাটোর, আহমেদ সোহেল মৌলভীবাজার, হারুন রশিদ নাটোর, প্রজ্ঞা রয় দেখতেছে, ও হচ্ছে আমার স্টুডেন্ট ইয়ে ব্যাচের, এইচএসসি সেকেন্ড ইয়ার ব্যাচের। তারপরে ভাইয়া সাস্টে ক্যালকুলেটর অ্যালাউড? হ্যাঁ, অ্যালাউড মানে সাস্টে তুমি ক্যালকুলেটর ছাড়া মিয়া এক কদম পা আগাইতেই পারবা না। হাফিজুর রহমান, জি ভাইয়া, ক্লাসগুলো কন্টিনিউ নিলে আমাদের অনেক ভালো হবে। আপনার ক্লাসগুলো করলে বেসিকটা আলহামদুলিল্লাহ ক্লিয়ার হয়। থ্যাংক ইউ হাফিজুর, চেষ্টা করব আমি। টোটালি ডিপেন্ড করবে তোমাদের রেসপন্সের উপর। আল শাহরিয়ার তানিম কুষ্টিয়া থেকে, রত্না দাস দিরাই থেকে। দিরাই আমার খুব কাছের এলাকা, আমার বাড়ি দিরাইয়ের খুব পাশে। আমি নেত্রকোনার খুব পাশে আমার বাড়ি, মানে শাল্লা, দিরাই শাল্লা আমার একদম পাশে। তো ভালো লাগলো যে নিজের এলাকার না হইলো এলাকার পাশাপাশি কেউ দেখতেছে। সাগর সিলেট থেকে, গভর্নমেন্ট কলেজ। ওকে, ঠিক আছে। সো রুকনুজ্জামান রুকন, ও হচ্ছে আমার একটা ফাঁকিবাজ স্টুডেন্ট। আচ্ছা, ঠিক আছে। সো আমি দেখতে পাচ্ছি আরও অনেকে জয়েন করতেছে। সজীব সরকার, সুনামগঞ্জ, আমার কাছাকাছি এলাকার মানুষজন। সো ভালো লাগলো সবাইকে দেখে। দীপক মোহনকর, লংলা আধুনিক ডিগ্রি কলেজ। সো ঠিক আছে, আমি আমার ক্লাসে ব্যাক করি, ঠিক আছে। সো এটা হচ্ছে 2 নাম্বার কনসেপ্ট। এটা সাস্টে আসছিল 2015-16-তে। আর এই প্রবলেমটা দেখো, একটা বিশাল বড় একটা প্রবলেম, এত বড় প্রবলেম যে লিখতে আমার খবর হয়ে গেছে। হ্যাঁ, তো এটার সলিউশনটা কি এটা বুঝতেই পারতেছো। রাসায়নিক গতিবিদ্যা অংশের একটা প্রবলেম। তো রাসায়নিক গতিবিদ্যায় তোমরা জানো আর্হেনিয়াসের সমীকরণ নামে একটা সমীকরণ আছে। সেই সমীকরণটা দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রার জন্য যদি আমরা লিখি, এরকম একটা সমীকরণ আমরা পাই যে লন K2/K1 ইজ ইকুয়াল টু, যখন লন নিব তখন EA/R, তখন কিন্তু এখানে আর 0.303 লেখা লাগবে না। যদি লগ নাও তখন এখানে 0.303 লেখা লাগে। এখন কিন্তু 203 লেখা লাগে, এখন কিন্তু সেটা লেখা লাগবে না। আর এখানে তুমি করবা কি 1/T2 মাইনাস 1/T2 না 1/T1 মাইনাস 1/T2, এরকম একটা সমীকরণ আছে। তুমি এটার সাথে পরিচিত হয়ে থাকার কথা। T1 এবং T2 দুইটা ভিন্ন ভিন্ন তাপমাত্রায় বিক্রিয়ার হার ধ্রুবক যদি K1 এবং K2 হয়, তখন লেখা যায় লন K2/K1 ইজ ইকুয়াল টু EA/R। EA টা হচ্ছে সক্রিয়ণ শক্তি, আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক যার মান 8.316। 1/T1, T1 হচ্ছে প্রাথমিক তাপমাত্রা, পূর্বের তাপমাত্রা। T2 হচ্ছে সেকেন্ডারি তাপমাত্রা। এই বিক্রিয়াটার সাথে তুমি পরিচিত হয়ে থাকার কথা, তাই না? তুমি রাসায়নিক গতিবিদ্যায় আর্হেনিয়াসের সমীকরণ যদি জানো, তুমি এই সমীকরণটার সাথে পরিচিত হয়ে থাকার কথা আমার ধারণা। তো এখন দেখো, এখানে যেই প্রবলেমটা দিছিল সাস্টে 2015-16 সালের ভর্তি পরীক্ষা, এখানে বলা তাপমাত্রা 245 কেলভিন থেকে 275 কেলভিন থেকে 375 কেলভিনে উন্নীত করলে, মানে এইটা একটা তাপমাত্রা T1, এটা একটা তাপমাত্রা T2। সো তাপমাত্রাটা বাড়াইলে তোমার আর্হেনিয়াস কি বলে, সাধারণত তাপমাত্রা প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির জন্য বিক্রিয়ার হার দ্বিগুণ বৃদ্ধি পায়। এটা একটা সাধারণ কনসেপ্ট আর কি। তো তাপমাত্রা যেহেতু বৃদ্ধি পাইছে, তাহলে বিক্রিয়ার হারও বৃদ্ধি পাবে। কত গুণ? এখানে বলে দিছে যে তাপমাত্রা 275 থেকে 375 উন্নীত করলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায়। এই যে এখানে বলে দিছে কত গুণ বৃদ্ধি পায়, 8 গুণ বৃদ্ধি পায়। তো তাপমাত্রার একই পরিবর্তনে অন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হার, এখানে একটা কথা বাদ গেছে, অন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হার, অন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। ঠিক আছে, অন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। তার মানে দুইটা আলাদা আলাদা বিক্রিয়া নিয়ে কথা বলা আছে। তো প্রথম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে 3 কিলো জুল পার মোল, দ্বিতীয় বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত, এটা তোমাকে বের করতে হবে। এখন তুমি বলতে পারো ভাই এটার সাথে এটার কি কানেকশন হচ্ছে? দুইটার ক্ষেত্রেই তাপমাত্রা সেম, সক্রিয়ণ শক্তি একটার দেওয়া আছে, অন্যটার সক্রিয়ণ শক্তি কত সেটা তোমাকে বের করতে হবে। এইটার জন্য মানে পরীক্ষার হলে এইটা তুমি কেমনে করবা মাথায় আসলে আসবে না, 2 মিনিট 4 মিনিট 5 মিনিট চলে যাবে। এইটা দেওয়ার রিজন হচ্ছে তোমাকে স্টাক করে রাখা। তোমার মনে হবে অঙ্কটা তুমি পারো, কিন্তু আসলে পারবা না। ওকে, আমি সলিউশন করে দিই, দেখো এখন তুমি পারবা। তো ধরো প্রথম যে বিক্রিয়াটা তোমার ছিল,
প্রথম বিক্রিয়ার জন্য খাতায় উঠায়ও কিন্তু তুমি এগুলো অন্য কোথাও পাবা না। প্রথম বিক্রিয়ার জন্য তুমি ধরো লিখলা লন K2 বাই K1, তোমার লেখার দরকার নাই। কেন দরকার নাই? বলছে যে 275 থেকে 375 করলে, ধরো 275 বিক্রিয়ার হার ধ্রুবক ছিল K1, 375 আইসা হার ধ্রুবক হয়েছে K2, তখন বিক্রিয়ার হার কত গুণ হয়েছে? 8 গুণ বৃদ্ধি পাইছে। তার মানে এটা যদি K1 হয়, K2 হয়ে যাবে কি 8K1। সো K1 কাটা চলে যাবে। সো আমরা এটা এভাবে না লেখা একবারে K1 K2 আর লিখবই না, আমরা K2 বাই K1 এর জায়গায় ডিরেক্ট 8 বসাই দিব। মানেটা বুঝছো? বলা 275 থেকে 375 হইলে বিক্রিয়ার হার 8 গুণ বৃদ্ধি পায় না, তার মানে K2টা হচ্ছে K1 এর 8 গুণ। দ্যাট মিনস K2 বাই K1 ইজ ইকুয়াল টু হচ্ছে 8। এটা কি বুঝছো? বিক্রিয়ার হার এই তাপমাত্রা থেকে এই তাপমাত্রায় আসলে 8 গুণ বৃদ্ধি পায়, মানে K2টা K1 এর 8 গুণ, তার মানে K2 বাই K1 ইজ ইকুয়াল টু 8। সো আমরা K2 বাই K1 এর জায়গায় ডিরেক্ট 8 বসাই দিব। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে প্রথম বিক্রিয়ার জন্য আমরা লিখতেছি। তাহলে এই পাশটা গেল, রাইট সাইডে গিয়ে আমরা কি পাবো? রাইট সাইডে গিয়ে আমরা লিখতে পারবো, তাহলে প্রথম বিক্রিয়ার একটা সক্রিয়ণ শক্তি হবে, এটাকে আমরা নাম দিয়ে দিব E1। হ্যাঁ, এখানে একটা আর থাকলো, আর এখানে যেটা আছে সেটা হচ্ছে 1 বাই প্রাথমিক তাপমাত্রা কত? 275 মাইনাস সেকেন্ডারি তাপমাত্রা কত? 375। তো এখানে তুমি যেটা করবা, এটাকে তুমি নাম দিয়ে দাও 1 নং সমীকরণ। এটা হচ্ছে প্রথম বিক্রিয়ার জন্য, ঠিক আছে? এখন তোমাকে পরের লাইনে কি বলা, যে তাপমাত্রার একই পরিবর্তনে অন্য একটি রাসায়নিক বিক্রিয়ার হার 4 গুণ বৃদ্ধি পায়। তো অন্য আরেকটা রাসায়নিক বিক্রিয়ার কথা বলা আছে, তো এটাকে আমরা বলি দ্বিতীয় বিক্রিয়ার জন্য। দ্বিতীয় বিক্রিয়ার জন্য বিক্রিয়ার হার কত গুণ বৃদ্ধি পায়? এখন 4 গুণ বৃদ্ধি পায়। তার মানে লন K2 বাই K1, মানে এখন কি K2টা হচ্ছে K1 এর কত গুণ? 4 গুণ। দ্যাট মিনস K2 বাই K1 ইজ ইকুয়াল টু কত? 4। সো আমরা K2 বাই K1 এর জায়গায় লন 4 বসাই দিব। বুঝতে পারছি? সো এখান থেকে দ্বিতীয় বিক্রিয়ার জন্য যেহেতু, তাহলে দ্বিতীয় বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি আমরা লিখব E2 ডিভাইডেড বাই R। এটা আমি মুছে দেই, ডিভাইডেড বাই আর। এবং তাপমাত্রার পরিবর্তন কত? তাপমাত্রা পরিবর্তন কিন্তু আগের মতোই, দেখো তাপমাত্রার একই পরিবর্তনে, তার মানে এইবারও 275 প্রাথমিক তাপমাত্রা, 375 সেকেন্ডারি তাপমাত্রা। তো এটাকে ধরো তুমি 2 নং সমীকরণ, তাহলে তুমি 1 নং সমীকরণ পাইলা, 2 নং সমীকরণ পাইলা, ঠিক আছে? এখান থেকে তোমার দরকার কি বলো? তোমার দরকার হচ্ছে E1 এর ভ্যালু বলে দেওয়া আছে, প্রথম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি দেওয়া আছে, তোমার দরকার E2। তাহলে তুমি এক কাজ করো না, তুমি এখান থেকে 2 নং সমীকরণকে 1 নং দিয়ে ভাগ করে ফেলো। 2 ভাগ 1 হতে তুমি কি পাবা বলো তো? লেফট সাইডে কি আছে 2 নং সমীকরণে? লন 4। 1 নং সমীকরণে কি আছে? ভাগ করতেছো যেহেতু, লন 8 ইজ ইকুয়াল টু, দেখো প্রথম সমীকরণেও আর আছে নিচে, দ্বিতীয় সমীকরণও আর আছে নিচে। সো তুমি যখন ভাগ আকারে লিখবা আর আর কাটা চলে যাবে, এই তাপমাত্রার পরিবর্তন এটা এবং এটা কাটা চলে যাবে। সো থাকবে কি আসলে? উপরে থাকবে E2, নিচে থাকবে E1। এটা কাটা কাটা বুঝো নাই, বুঝে ফেলার কথা। আমরা জাস্ট তুমি এই সমীকরণটাকে লিখো উপরে, এই সমীকরণটাকে লিখো নিচে, এই তাপমাত্রা এটা, তাপমাত্রা এটা কাটাকাটি চলে যাবে, আর আর কাটাকাটি চলে যাবে, থাকবে হচ্ছে E2 বাই E1। বুঝতে পারছো? সো এখন কিন্তু তোমার কাজ অলমোস্ট শেষ। সো তোমার এখন কি দরকার? E2 দরকার না? তাহলে তুমি পরের লাইনে গিয়ে কি লিখতে পারবা? E2 ইজ ইকুয়াল টু লন 4 ডিভাইডেড বাই লন 8 ইন্টু E1। তো তুমি যদি এটারে ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে, আর E1 এর ভ্যালু তো তুমি জানো, E1 এর ভ্যালুটা বসাই দিবা। দেখো প্রথম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি এই যে এখানে দেওয়া আছে, প্রথম বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি হচ্ছে 3 কিলোজুল পার মোল। তার মানে E1 এর ভ্যালু তুমি বসাই দিতে পারো। E1 এর ভ্যালুটা কত? 3। তো এটারে যদি তুমি ক্যালকুলেটর চাপো, ক্যালকুলেটর চাপলে তুমি খুব সুন্দর একটা মান পেয়ে যাবা। আর ক্যালকুলেটর না চাইবা যদি বের করতে চাও, একটু বুদ্ধিমানের মতো দেখো কিভাবে করা যায় হাতে কলমে। লন 4, লন 4 রে তুমি এইভাবে লিখতে পারো, লন 2 স্কোয়ার। তুমি ক্যালকুলেটর চাপলেই হবে, লন 4 বাই লন 8 ইন্টু 3। ক্যালকুলেটর চাপলে তুমি একটা সুন্দর মান পেয়ে যাবা। যদি না চাপতে চাও, আমি দেখাইতে চাই আর কি, যারা হাতে কলমে করতে পছন্দ করো, বিশেষ করে ঢাকা ভার্সিটিতে তো ক্যালকুলেটর থাকবে না, তাহলে লন 4 ছিল এখানে না, তো লন 4 রে লন 2 স্কোয়ার হিসাবে লেখা যায়। নিচে আছে লন 8, লন 8 রে লন 2 কিউব হিসাবে লেখা যায়, তাই না? তা আমরা জানি যে লন a টু দি পাওয়ার b সমান সমান, আবার এই বিটা পাওয়ারটা সামনে চলে আসে, b লন a, এভাবে লেখা যায় না? তার মানে লন 2 স্কোয়ার যে কথা, এই 2টা সামনে চলে আসবে, 2 লন 2 একই কথা। লন 2 কিউব যে কথা, এই 3টা সামনে চলে আসবে, 3 লন 2 একই কথা। মানে লন 4কে 2 লন 2 হিসাবে লেখা যাবে, লন 8কে 3 লন 2 হিসাবে লেখা যাবে। সো লন 2 লন 2 কাইটা ফেলা যাবে, কাইটা ফেলা যাবে।
সো এখন থাকলো কি আসলে লন 4/ln 8 এর ভ্যালুটা আসলে 2/3। তুমি ক্যালকুলেটর চাইপা দেখো লন 4/ln 8 এর ভ্যালু 2/3 আসবে। তো এই 3 কাটা চলে যাবে, আমরা কত পাবো? E2 এর ভ্যালুটা 2 কিলো জুল পার মোল। সো উত্তর কোনটা? 2 আছে কিনা দেখো, এই যে তোমার সি নাম্বার অপশনে 2, তাহলে দ্বিতীয় বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কত? 2। বুঝাইতে পারলাম? তো এটা হচ্ছে সাস্টে 2015-16-তে আসা একটা প্রশ্ন রাসায়নিক গতিবিদ্যা থেকে। তুমি হয়তো বইয়ের অঙ্কগুলা করে তামা তামা করে ফেলছো, টেস্ট পেপারে যত প্রশ্ন ছিল সব করে ফেলছো, কিন্তু কিন্তু এটা যদি দেখো, তুমি যখনই তুমি পরীক্ষার হলে দেখবা মাথাটা 3বার করে চক্কর দিবে, এটা আসলে কি পড়লাম এতদিন, আমি কি পড়লাম, আমি কি তবে ভুলছি, আমি কি তবে ভুলছিলাম? তো শাস্ত্রের প্রশ্নগুলো তোমার আগে থেকে যদি তুমি সলভ করে যাও, কনসেপ্টগুলো ক্লিয়ার করে, তাহলে তোমার জন্য অনেক বেশি কাজে দেবে। শুধু শাস্ত্রে না, তুমি বুয়েট ভর্তি পরীক্ষা দাও, ঢাকা ভার্সিটি দাও, যেখানে পরীক্ষা দাও, অনেক বেশি হেল্পফুল হবে। ঠিক আছে? সো এইটা সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাবা। আমি দেখি লাইভটা চলতেছে কিনা। হ্যাঁ, লাইভটা চলতেছে এবং আমার সাথে এখন পর্যন্ত অনেকেই আছো তোমরা। সো যারা আছো থ্যাংক ইউ, সবাই জানাও যে এই প্রবলেমটা আমি মাত্র যেটা সলভ করলাম এটা সবাই বুঝতে পারছো কিনা। হ্যাঁ, যদি বুঝে থাকো তাহলে কমেন্টে লিখো যে বুঝছি, এবং যারা শেয়ার করো নাই সবাই দ্রুত শেয়ার করে দাও। ওকে, এটার পরে আরও মজার মজার কনসেপ্ট কিন্তু বাকি আছে। আমার টার্গেট আজকে মোট 5টা কনসেপ্ট পড়ানো, আমি মাত্র 2টা কনসেপ্ট পড়াইতে পারছি। টাইম অলমোস্ট 50 মিনিটের মতো, 40 মিনিটের মতো মনে হয়ে গেছে। তো আমি আরও কনসেপ্ট পড়াবো, তোমাদের রেসপন্স যতক্ষণ থাকবে। আচ্ছা, অনেকেই কমেন্ট করতেছে বুঝছি বুঝছি। ওকে ওকে, তো ঠিক আছে, যারা সাথে আছো থ্যাংক ইউ। যারা এখনো শেয়ার করো নাই প্লিজ শেয়ার করে দিবা, তোমার টাইমলাইনে শেয়ার করে দাও, মাইডেতে শেয়ার করে দাও, বিভিন্ন এডুকেশনাল গ্রুপে শেয়ার করে দাও। আমি দেখতে পাচ্ছি পার্টিসিপেটের সংখ্যা কমে যাচ্ছে। সো পার্টিসিপেট কমে গেলে আসলে ক্লাস নিয়ে কষ্ট করে খুব বেশি মজা পাওয়া যায় না। হ্যাঁ, সো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও। তো আমি দেখতে পাচ্ছি অনেকেই বলতেছে বুঝছি। ঠিক আছে, সো আমাদের 2 নাম্বার কনসেপ্ট গেল। নেক্সট আমরা 3 নাম্বার কনসেপ্টে যাব। 3 নাম্বার কনসেপ্ট কি হবে বলো তো? এই চ্যাপ্টারের 3 নাম্বার অংশটা কি ছিল? রাসায়নিক সাম্যাবস্থা। সো আমরা রাসায়নিক সাম্যাবস্থার কনসেপ্ট পড়বো এখন। রাসায়নিক সাম্যাবস্থা থেকে কি ধরনের প্রশ্ন আসে সেইটা দেখার চেষ্টা করব। আর যারা যারা ক্লাসটা দেখতেছো, এই ক্লাসটা পরবর্তীতে এই গ্রুপে হয়তো তুমি খুঁজে পাবা না, তখন যেটা করতে হবে ইউটিউবে চলে যাবা। ইউটিউবে আমার একটা চ্যানেল আছে, এইচএসসি এডুকেশন বাংলাদেশ। এইচএসসি এডুকেশন বাংলাদেশ লিখে সার্চ দিলে তুমি একটা ইউটিউব চ্যানেল পেয়ে যাবা। ওইখানে সাবস্ক্রাইব করে আসবা, নোটিফিকেশনটা অন করে রাখবা। ওইখানে আমি যেটা করতেছি, সাস্ট অ্যাডমিশন সিনেপস নামে একটা সিরিজ নিতেছি। ওই সিরিজে আমি ফিজিক্সের বিভিন্ন বিতর্কিত প্রশ্ন, সাস্টে আসা বিভিন্ন বিতর্কিত প্রশ্ন চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমি সলভ করে দিচ্ছি। হ্যাঁ, সো ওই সিরিজটাও দেখলেও তোমরা অনেক বেশি উপকৃত হবা। সো এটা সাবস্ক্রাইব করতে কেউ ভুল করো না। এখনই বরঞ্চ আমি একটা কনসেপ্ট উঠাবো, এটা উঠাইতে উঠাইতে তুমি ইউটিউবে গিয়া তুমি হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসো। ওকে, আর আমি এদিকে রাসায়নিক সাম্যাবস্থার যে 3 নাম্বার কনসেপ্টটা আছে সেটা আমরা তুলে ফেলি। তো 3 নাম্বার যে কনসেপ্টটা এখন আমি করাবো এটা হচ্ছে সাস্টের 16, 17, 18-তে আসা প্রশ্ন। প্রশ্নটা হচ্ছে এইটা, নাইট্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে প্লাস 3 মোল হাইড্রোজেন গ্যাসীয় অবস্থায় আছে, 2 মোল অ্যামোনিয়া গ্যাস। এই বিক্রিয়াটির কেসি এর মান 0.64 হলে হাফ N2 প্লাস 3/2 H2 বিক্রিয়া করছে, বিক্রিয়া করে তৈরি করতেছে NH3 গ্যাসীয়। এই বিক্রিয়াটির কেসি এর মান কত? বিক্রিয়াটির কেসি এর মান কত?
সেম টাইপের প্রবলেম বুয়েটে আসছে, রুয়েটে আসছে, চুয়েটে আসছে, মানে ইঞ্জিনিয়ারিংয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ, একদম সেম কনসেপ্ট। হ্যাঁ, তো এইটাতে অপশনগুলা যেরকম দেওয়া আছে, এ হচ্ছে 0.17, বি হচ্ছে 0.40, সি হচ্ছে 0.64, ডি ডি হচ্ছে 0.80 এবং ই হচ্ছে 1.28। তো এই হচ্ছে আমাদের প্রশ্নটা। এই প্রশ্নটার এখন আমরা সলিউশন করব। আমি দেখে নেই এইদিকে সব ঠিকঠাক আছে কিনা। আচ্ছা, মানুষজন অনেক বেশি কমে গেছে, মাত্র 30 জন আছে এখন সাথে। সো আমি চাইবো যে তোমরা ক্লাসটা শেয়ার করে দাও, যারা শেয়ার করো নাই প্লিজ শেয়ার করে দিবা, কারণ মানুষজন এত কম থাকলে আসলে ক্লাস নিয়ে পরিশ্রম করে লাভ নাই। হ্যাঁ, সো আমি চাই মানুষজনের পার্টিসিপেন্ট একটু বেশি দেখতে চাই। একটু আগেও ভালো পার্টিসিপেন্টস ছিল। সো যারা এখনো ক্লাসটা শেয়ার করো নাই, তোমার বন্ধু বান্ধব হয়তো ক্লাসটার ব্যাপারে জানে না। সো পড়াশোনা এমন এক জিনিস, তুমি এটা যদি শেয়ার করো কখনোই কমবে না, বরঞ্চ বাড়বে। হ্যাঁ, তো এটা বন্ধু বান্ধবের সাথে যারা এখনো শেয়ার করো নাই, খুব দ্রুত জলদি করে এটা শেয়ার করে দাও। হ্যাঁ, যেন আরও বেশি মানুষ আমাদের সাথে যুক্ত হয়। সো শেয়ার করার পরে কমেন্টে লিখে ফেলো যে শেয়ার ডান। আর যারা অলরেডি টাইমলাইনে মাইডেতে শেয়ার করছো, আমি কিন্তু পরবর্তীতে চেক করব। হ্যাঁ, সো যারা পরবর্তীতে যারা অলরেডি টাইমলাইনে মাইডেতে শেয়ার করছো, তোমরা চাইলে এখন বিভিন্ন এডুকেশনাল গ্রুপগুলোতে শেয়ার করে দিতে পারো। তোমাদের মেসেঞ্জার যে গ্রুপগুলো আছে বন্ধু বান্ধবের সাথে, ওগুলোতে শেয়ার করে দিতে পারো। আচ্ছা, তো নাইট মানে এই বিক্রিয়া দেখো যে কনসেপ্টটা, এটা আমি লিখে নেই কবে আসছে, কোথায় আসছে। এটা সাস্টে আসছে 17-18-তে, ইঞ্জিনিয়ারিং ইউনিটে, মানে বি ইউনিটে। ওকে, আচ্ছা, তো প্রশ্নটা কি, একটা বিক্রিয়ার কথা বলা আছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে একটা অ্যামোনিয়া তৈরি। এই বিক্রিয়ার ক্যাসিয়ার মান হচ্ছে 0.64। আবার অন্য আরেকটা বিক্রিয়া, সেখানে নাইট্রোজেন হাইড্রোজেন এবং সবগুলো একটু ডিফারেন্ট। হ্যাঁ, তো এই বিক্রিয়ার ক্যাসির মান কত বের করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম বিক্রিয়াটা লিখি। এই প্রথম বিক্রিয়ার নাইট্রোজেন প্লাস হচ্ছে 3 মোল হাইড্রোজেন, এটা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাসই যদি তুমি করি তো বের করতে বলি, তুমি কিভাবে বের করতা? আমরা জানি উৎপাদের বাই বিক্রিয়কের মোলার ঘনমাত্রা। তাহলে উৎপাদে আমার কি আছে? NH3 আছে। আর আমরা জানি সহগটা কই চলে যায়? পাওয়ার হয়ে যায়। আর বিক্রিয়কে কি কি আছে? নাইট্রোজেন আছে এবং হচ্ছে হাইড্রোজেন আছে। হাইড্রোজেনের সামনে পাওয়ারে কত আছে? 3 আছে। এটা কি হয়ে যাবে? পাওয়ার হয়ে যাবে। আছে আমাদের প্রথম যে ইয়েটা দেওয়া আছে, এইটা মানে প্রথম যে বিক্রিয়াটা দেওয়া, তার জন্য ক্যাসির ইকুয়েশন। আর এখানে ক্যাসির ভ্যালুটা আমাদের জানা আছে 0.64। এটাকে আমরা রাখবো, এটাকে আমরা প্রথম সমীকরণ হিসেবে রাখবো। হ্যাঁ, প্রথম বিক্রিয়ার জন্য। সো দ্বিতীয় যে বিক্রিয়াটা আমাদের দেওয়া আছে, দেখো এইটা। সো দ্বিতীয় বিক্রিয়াটা হচ্ছে আমাদের, আমি এখানে একটা ব্যারিকেড দিয়ে দিই। ওকে, সো দ্বিতীয় যে বিক্রিয়াটা আছে আমাদের, এই বিক্রিয়াটা আমরা লিখবো ½ N2 প্লাস 3/2 H2 NH3। তো এই বিক্রিয়ার জন্য যদি আমরা ক্যাসির সমীকরণ লিখি, কেমন হবে বলো তো? ক্যাসি সমান সমান এই বিক্রিয়ার জন্য NH3, এবার এর সামনে কোনো পাওয়ার নাই, সো উপরে পাওয়ার হবে না। N2-র উপরে পাওয়ার কত? আচ্ছা, এই বিক্রিয়ার ক্যাসিটাকে আমরা ক্যাসি না বলে, যেহেতু আগেরটা ক্যাসি ছিল, এটাকে আমরা বলি ক্যাসি প্রাইম। হ্যাঁ, ক্যাসি প্রাইম নাম দিলাম। তো এখানে পাওয়ার আছে কত? হাফ। তার মানে এটার পাওয়ার হয়ে যাবে হাফ। আর আছে হচ্ছে H2, তাহলে H2-র পাওয়ার আছে হচ্ছে 3/2, এটার পাওয়ার হয়ে যাবে এখন 3/2, তাই না? এরকম। তো এটাকে আমরা 2 নম্বর সমীকরণ বলতে পারি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় সমীকরণ। ঠিক আছে, এখন তোমার দরকার কি বলতো? তুমি আসলে এটার ভ্যালু কত জানো, তোমার দরকার এই ক্যাসি প্রাইমের ভ্যালুটা। তাহলে তুমি এক কাজ করো, তুমি 2/1 করে ফেলো। 2/1 তুমি করবা। আরেকটা কাজ তুমি চাইলে এখানে করতে পারো, তুমি এই যে 2 নম্বর যে বিক্রিয়াটা আছে, এই বিক্রিয়াটাকে তুমি স্কোয়ার করে ফেলো, এই বিক্রিয়াটাকে তুমি বর্গ করে ফেলো। বর্গ করে ফেললে যেটা হবে দেখো, মানে এই বিক্রিয়ার ডান পাশে যা আছে এখানেও ঠিক তাই হয়ে যাবে। উভয় পক্ষকে যদি তুমি বর্গ করে ফেলো, তাহলে আমরা যেটা করব আসলে সেই কাজটা হচ্ছে 2/1 করব, বাট 2 এর বর্গ থাকবে, মানে 2কে বর্গ করব। ওই যে অনেক সময় তোমরা করছো না যে 1 + 2, 1 নং বিক্রিয়ার সাথে 3 গুণ করে 2 নং বিক্রিয়ার সাথে যোগ করে পাই, ঠিক ওরকম ভাবে 2 নাম্বার বিক্রিয়াকে বর্গ করে 1 নাম্বার সমীকরণ দিয়া ভাগ করে পাই। তাহলে কি করছি বলো তো?
2 নাম্বার যে বিক্রিয়াটা ছিল এটাকে বর্গ করছি, বর্গ করার পরে যে রেজাল্টটা আসছে সেটাকে 1 নাম্বার দিয়ে ভাগ করছি। তাহলে এটাকে বর্গ করলে পরে এই লেফট সাইডে তখন কি থাকবে বলো তো, কেসি প্রাইম স্কোয়ার হয়ে যাবে, আর এক নং সমীকরণের নিচে থাকবে হচ্ছে কেসি। আর এই পাশে কি হবে বলো তো, এই পাশে কি হবে, এই পাশে আমরা তো 2 নং কিন্তু উপরে, আর 2 নংকে আমরা কি করছি, বর্গ করছি। তাহলে বর্গ করে দিলে এখানে কি থাকবে, এই জিনিসগুলো সবগুলোতে বর্গ হয়ে যাবে। তাহলে এখানে বর্গ হইলে আমরা কি কি পাবো বলো তো, আমরা পাবো হচ্ছে NH3, এটার পাওয়ার হচ্ছে 2, N2 এর পাওয়ার হচ্ছে হাফ, যদি বর্গ করে দেই হাফটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, তখন এখানে কি থাকবে, শুধু নাইট্রোজেন থাকবে। আর এখানে পাওয়ার আছে হচ্ছে তোমার H2 উপরে পাওয়ার আছে 3/2, এটাকে যদি বর্গ করে দেই 2 দ্বারা পাওয়ারটা যদি গুণ হয় তাহলে এখানে তখন থাকবে হচ্ছে কি, এখানে তখন পাওয়ার থাকবে অনলি 3। আশা করি বুঝতেছো। লেখাগুলো না বোঝা গেল তুমি জাস্ট আমার কথাগুলো শোনো, বা তুমি খাতায় নিজে নিজে করো না, বর্গ করো, এইটার উভয় পক্ষকে বর্গ করো। এই পাশে বর্গ করলে হবে কেসি প্রাইম স্কোয়ার, কেন, এই যে 2 নাম্বারকে বর্গ করতেছি, আর এই পাশে এটা কি হয়ে যাবে, এটার উপরে তখন একটা স্কোয়ার হবে, আমি করেই দেখাই। আর এটা হাফের সাথে 2 গুণ হয়ে কি ভ্যানিশ হয়ে যাবে, পাওয়ার থাকবে তখন শুধু 1। আর এখানে তখন কত থাকবে, এখানে থাকবে হচ্ছে 3, মানে 3/2 সাথে যখন 2 গুণ হবে তখন এখানে থাকবে 3। তো এই উপরে আমরা এটা লিখলাম, আর নিচে ক্যাসির এই 1 নম্বর সমীকরণের নিচে কি আছে, এটা আছে। তাহলে দেখো আমার উপরে এবং নিচে যা আছে আসলে অলমোস্ট একই জিনিস আছে না, অলমোস্ট না, একদম একই জিনিস কিন্তু আছে। সো বিক্রিয়ার মানে ডান পাশে উপরে এই 2 নাম্বার বিক্রিয়াকে বর্গ করার পরে এখানে ডান পাশে যা কিছু আছে এটা আসলে 1 নাম্বার বিক্রিয়ার ডান পাশে যা কিছু আছে এগুলোর সাথে সেম, তো এটা কাটাকাটি চলে যাবে আসলে। সো কাটাকাটি চলে গেলে এখান থেকে আমরা পরের লাইনে গিয়ে কি লিখতে পারবো, কেসি প্রাইম স্কোয়ার বাই কেসি সমান সমান কি 1, তাহলে এটাকে ওই পাশে নিলে কেসি প্রাইম স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, কেসি। তো এটার উপরে কিন্তু এখন বর্গ আছে, তাহলে কেসি প্রাইম সমান কি হবে, রুট ওভার কেসি। তো এখন রুট ওভার ক্যাসির ভ্যালু তো তুমি জানো, প্রথম বিক্রিয়ার যে ক্যাসি সেটা কত, এই যে 0.64, তাহলে তুমি ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিবা। তাহলে তোমার ক্যাসি প্রাইম মানে দ্বিতীয় বিক্রিয়ার যে বিক্রিয়া এই ক্যাসির ভ্যালুটা সেটা কত আসবে, রুট ওভার প্রথম বিক্রিয়ার ক্যাসি সেটা কত 0.64, তাহলে এখানে বসাই দিবা 0.64। তাহলে আনসারটা আসবে কত জানো, আনসারটা আসবে হচ্ছে 0.8। 0.64কে যদি রুট ওভার করো আনসার আসবে 0.8। সো সেটা কই আছে, ডি নাম্বার অপশনে আছে। সো কারেক্ট আনসার ইজ, কারেক্ট অপশন ইজ অপশন নাম্বার ডি। বুঝতে পারছো কি, আমি একদম স্টেপ বাই স্টেপ সলিউশন করে দেখাইলাম, টোটাল জিনিসটা সলিউশন করে দেখাইলাম, হালকার উপর ঝাপসা দিয়ে মাইরা দেই নাই, প্রশ্ন ব্যাংকে বা বইগুলোতে যেভাবে সাধারণত করে, ঠিক আছে। সো আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদের সলিউশন করে দেখাইলাম, আশা করি সবাই বুঝছো। সো যারা দেখতেছো এখন লাইভে সবাই বুঝছো কিনা এটা জানায়ও। তো এইগুলো হচ্ছে আমাদের 3 নাম্বার কনসেপ্ট, এটা আমরা কি থেকে করলাম, রাসায়নিক সাম্যাবস্থা থেকে করলাম, তাই তো। সো রাসায়নিক সাম্যাবস্থার পরে আমাদের কি আছে, অম্লক্ষারক সাম্যাবস্থা। এখন আরো মজার একটা প্রশ্ন আসবে, হ্যাঁ আরো মজার একটা প্রশ্ন আসবে, অম্লক্ষারক সাম্যাবস্থা থেকে তোমাকে এখন ভয় পাওয়াই দিবে রীতিমতো, এরকম একটা প্রশ্ন আসবে। আসলে এটার উত্তরটা খুব ফানি। তো আশা করি এটা সবাই বুঝে ফেলছো এবং খাতায় নোট করে ফেলছো বা স্ক্রিনশট নিয়ে রাখছো। এরপরও যদি মিস করো, আমার যে ইউটিউব চ্যানেলটা আছে এইচএস এডুকেশন বাংলাদেশ, ওইটাতে আমি পরবর্তীতে আপলোড করে দেবো, ওইখানে গেলে পেয়ে যাবা। আচ্ছা, তো এখন আমরা 4 নাম্বার কনসেপ্ট দেখবো। রাসায়নিক পরিবর্তনের 4 নাম্বার পার্টে কি ছিল বলতো, অম্লক্ষারক সাম্যাবস্থা। সো অম্লক্ষারক সাম্যাবস্থা থেকে এখন আমরা একটা প্রবলেম সলভ করব যেটা সাস্টে আসছিল, এবং ওইটার আলোকে তোমাকে আমি কনসেপ্টটা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো কনসেপ্টটা আমি প্রথমে উঠাই ফেলি। প্রবলেমটা ছিল এইটা যে 100 ml জলীয় দ্রবণে একটি দুর্বল অ্যাসিডের পরিমাণ 6.7 মিলিমোল। মোলের আগে একটা এম দেওয়া আছে, এটা দিয়ে বোঝাচ্ছে মিলিমোল। কোনো কিছুর মিলি মানে কি 10⁻⁻3। সো বলে দেওয়া আছে 6.7 মিলিমোল, এবং উহার সোডিয়াম লবণের পরিমাণ 1
এবং উহার সোডিয়াম লবণের পরিমাণ 4.5 মিলিমোল। তো বলা আছে যে দ্রবণটির পিএইচ 4.6, দ্রবণটির পিএইচ 4.6। তারপরে বলা যে দ্রবণটিতে 900 ml পানি যোগ করে 10 গুণ পাতলা করা হলে দ্রবণটির পিএইচ কত হবে? দ্রবণটার পিএইচ কত হবে? তো অপশনগুলো লিখবো, তার আগে বলি এটা কত সালে আসছিল। এটা সাস্টে বেশ আগে আসছিল, 9-10-এ। এটা হচ্ছে সাস্টে 9-10-এর প্রশ্ন। এটা খুঁজে বার করতে আমার খবর হয়ে গেছে। হ্যাঁ, তো 9-10-এ আসছিল, বহুত আগের প্রশ্ন। এটা খুঁজে বের করতে খবর হয়েছে এবং পাওয়ার পরে আমার বেশ মজা লাগছে যে এত চমৎকার একটা প্রশ্ন সাস্টে আসছিল। তো এটার অপশনগুলো দেওয়া আছে আমাদের। অপশনগুলা আমি লিখে দিই তোমাকে। এ 3.6, বি 4.6, সি 5.6, ডি 14। তখন মানে 9-10-এ সাস্টের প্রশ্নগুলোতে 4টাই অপশন ছিল, 5টা অপশন ছিল না। হ্যাঁ, তার মানে এই 4টা থেকে যে কোনো একটাই তোমার কারেক্ট আনসার হবে। দেখা যাচ্ছে সব। তো এখান থেকেই কোনো একটা 4টা অপশন থেকেই কোনো একটা কারেক্ট আনসার তোমার হবে। তো প্রশ্নটা যদি তুমি একটু পড়ো, ঘাবড়ানোর মতো একটা প্রশ্ন। বলা আছে 100 ml জলীয় দ্রবণে একটি দুর্বল অ্যাসিডের পরিমাণ 6.7 মিলিমোল এবং উহার সোডিয়াম লবণের পরিমাণ 4.5 মিলিমোল। দ্রবণটার পিএইচ 4.6। এই দ্রবণটিতে 900 ml পানি যোগ করে 10 গুণ পাতলা করা হলে দ্রবণটির পিএইচ কত হবে? এখন এটা যদি তুমি সলিউশন করতে যাও, আল্লাহ এটা কোন সূত্র দিয়ে করব, এখানে একটা লবণের কথা বলে দেওয়া আছে, একটা অ্যাসিডের পরিমাণ দেওয়া আছে। তুমি এটাকে চাইলে হ্যান্ডারসন হেসেলবাগের সমীকরণ দিয়ে করতে যাইতে পারো। তুমি হয়তো চেষ্টা করবা যে আমরা জানি হ্যান্ডারসন হেসেলবাগের সমীকরণ মতে কি পিএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে পিকেএ প্লাস লগ সল্ট বাই অ্যাসিড, তাই না? সল্ট বাই অ্যাসিড, এটা তুমি জানো। তুমি এটা দিয়ে হয়তো ট্রাই মারতে যাবা, কিন্তু ট্রাই মারতে গেলে এটা দিয়ে ঝামেলাটা কি জানো? এখানে তো একটা পিকে লাগে। এখানে কি কোথাও কোনো পিকে এর ভ্যালু দেওয়া আছে? নাই। তাহলে কি প্রশ্নটা ভুল? না। এই প্রশ্নটা হচ্ছে এমন একটা প্রশ্ন যে তোমার বিপদে ফেলার মতো একটা প্রশ্ন। তোমার আসলে তারা বিপদে ফেলছে, তোমার উপস্থিত বুদ্ধিটা কতটুকু ভালো সেটা জানার জন্য এই প্রশ্নটা করছে। এই প্রশ্নটা আমি সলিউশন করে দেওয়ার আগে তোমরা কেউ যদি সলভ করতে পারো, যদি কেউ করে থাকো, সঠিক উত্তরটা বলতে পারো, তারে আমি হচ্ছে কি করব, তারে আমি খাওয়াবো। কি খাওয়াবো? তারে আমি হচ্ছে কাচ্চি খাওয়াবো। তুমি যদি দূরের সিলেটে কেউ হয়ে থাকো, তোমার আমি কাচ্চি খাওয়াবো। আর তুমি যদি হচ্ছে সিলেটের বাইরের কোথাও হয়ে থাকো, তোমাকে আমি এই টাকাটা ফ্লেক্সিলোড করে দেবো যদি কেউ কারেক্ট আনসারটা বলতে পারো। হ্যাঁ, আমি পরবর্তীতে যখন কারেক্ট আনসারটা দিব তুমি মিলাই নিও, সত্যিকার অর্থে যদি হয় আমাকে নক করো। আচ্ছা, সো ভালো কথা, আমার আইডি লিঙ্কটা এখানে দেওয়া আছে। তোমরা পরবর্তী ক্লাসগুলো মিস না করতে চাইলে আইডিতে একটা ফলো দিয়ে রাখতে পারো, বা হ্যাঁ, তাহলে তোমার ক্লাস নোটিফিকেশন চলে যাবে। আচ্ছা, তো এটা দিয়ে আসলে করা যাবে না। কেন করা যাবে না? এখানে পিকে দেওয়া নাই। আর এটা দিয়ে আসলে তোমার করতে হবে না, এটা তোমার ধাঁধায় ফেলানোর জন্য এই প্রশ্নটা এরকম করে দিছে। দেখো, তোমার বুদ্ধি থাকা লাগবে অনেক বেশি। বুদ্ধি কিরকম থাকা লাগবে? আমরা জানি পিএইচ আসলে কাকে বলে? আমরা জানি হাইড্রোজেন আয়নের বিপরীত লগারিদমকেই আসলে হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লগারিদমিককেই আসলে কি বলে? পিএইচ বলে, তাই তো? আচ্ছা, ধরো একটা দ্রবণ তোমার কাছে আছে। এই দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ধরো 0.01, মানে স্বাভাবিক অবস্থায় এই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা ধরে নাও 0.01। তাহলে এটার পিএইচ কত হবে? পিএইচ সমান সমান মাইনাস লগ অফ এইচ প্লাস আয়নের ঘনমাত্রা কত? 0.01। তো তুমি এটা যদি ক্যালকুলেটরে চাপো তোমাকে আনসার দিবে 2। তার মানে তোমার যে লবণটা ছিল, এই দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা যখন 0.01, তখন এর পিএইচ এর মান কত? 2। ঠিক আছে, এখন তোমাকে আমি বললাম যে তোমার এই দ্রবণটাকে তুমি আরো পাতলা করে ফেলো।
কতটুকু পাতলা করবা, তোমার এই দ্রবণটাকে তুমি 10 গুণ পাতলা করে ফেলো। তার জন্য কি করো, পানি অ্যাড করো। তাহলে পানি অ্যাড করলে এই দ্রবণটা পাতলা হয়ে যাবে। পাতলা হয়ে যাবে মিন্স হচ্ছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা তোমার আগে ছিল কত 0.01, তুমি যদি এটাকে 10 গুণ পাতলা করো এইবার এর ঘনমাত্রা কত হয়ে যাবে 0.001, তাই হবে না? আগে মানে আমরা ধরে নিছি যে প্রাথমিক অবস্থায় তোমার এক কাছে একটা দ্রবণ আছে, জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা হচ্ছে 0.01। আমি তোমাকে বললাম এই জলীয় দ্রবণে তুমি আরো পানি অ্যাড করে তোমার এই জলীয় দ্রবণটা তুমি 10 গুণ পাতলা করে ফেলো। তাহলে 10 গুণ পাতলা করে ফেললে তখন তোমার এই দ্রবণের হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত হবে 0.001, তাই না? আগে এক ঘর মানে আগে দশমিকের পরে 2 ঘর ছিল, আরো 10 গুণ পাতলা করবো মানে কি এটাকে 10 দিয়ে ভাগ করবা, 10 দিয়ে ভাগ করলে 0.001 হয়ে যাবে। তাহলে এখন বলো তো পিএইচটা কত? এখন এইটার পিএইচ যদি তুমি বের করো -log of 0.001, তাহলে তুমি এটার এখন ক্যালকুলেটর চাপলে কত পাবা জানো? 3। তাহলে দেখো তোমার কাছে যদি একটা দ্রবণ থাকে, এই দ্রবণের ঘনমাত্রা যতটুকু, এই দ্রবণটাকে তুমি 10 গুণ পাতলা করলে এর ঘনমাত্রা মানে 10 দিয়ে ভাগ করা লাগবে, 10 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 0.001। তাহলে স্বাভাবিক অবস্থায় তোমার জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যখন 0.01 ছিল তখন পিএইচ ছিল কত 2। এইটার ঘনমাত্রা তোমার জলীয় দ্রবণটার ঘনমাত্রা তুমি যখন এই দ্রবণটাকে জল অ্যাড করে আরো 10 গুণ পাতলা করছো তখন পিএইচ কত হয়েছে 3। তার মানে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা যদি 10 গুণ পাতলা করা হয় তখন পিএইচ এর মান কতটুকু বৃদ্ধি পায়? পিএইচ এর মান 2 থেকে হয়ে গেছে 3, তাহলে বৃদ্ধি পাইছে কত? 1 একক। তার মানে এখান থেকে আমরা বলতে পারি না যে H+ আয়নের ঘনমাত্রা হ্যাঁ 10 গুণ কমালে এখানে তো তাই করছো, 0.01 থেকে 0.001 করছো মানে 10 গুণ কমাইছো। 10 গুণ কমাইলে পিএইচ এর মান কতটুকু বাড়ে? 1 একক বাড়ে, 1 একক বাড়ে। তো এখান থেকে তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো না? যদি তুমি এই সিদ্ধান্তটা নিতে পারো তাহলে তোমার অঙ্কটা সলভ হয়ে গেছে। বলবা কেমনে? দেখো প্রাথমিক অবস্থায় তোমার যে সমস্ত ডাটা দেওয়া আছে এগুলো দিয়ে আসলে কোনো কাজ হবে না। তোমার এই দ্রবণের পিএইচটা সরাসরি বলে দেওয়া আছে, এই দ্রবণের পিএইচটা কত 4.6। এরপরে এই দ্রবণটাতে আরো 900 ml পানি যোগ করার পরে এই দ্রবণটা 10 গুণ পাতলা করা হয়েছে। 10 গুণ পাতলা করা হয়েছে মিন্স হচ্ছে এর ঘনমাত্রা 10 গুণ কমানো হয়েছে। তাহলে এর ঘনমাত্রা দেখো আমরা দেখছি যে একটা দ্রবণের প্রাথমিক অবস্থায় ঘনমাত্রা যত তার জন্য পিএইচ এর মান যত, এই দ্রবণের ঘনমাত্রা 10 গুণ পাতলা করে ফেললে এর ঘনমাত্রা 10 গুণ কমাই ফেললে পিএইচ এর মান 1 একক বাড়ে। তাহলে এখানেও তো দ্রবণটার ঘনমাত্রা 10 গুণ পাতলা করা হয়েছে বা 10 গুণ কমানো হয়েছে, তাহলে এই দ্রবণটার পিএইচও কতটুকু বাড়বে? 1 একক বাড়বে। তাহলে পিএইচ আগে ছিল 4.6, 1 একক বাইরে কত হয়ে যাবে? 4.6 + 1 মানে কত হয়ে যাবে? 5.6। দেখো অপশনে 5.6 কই আছে? সি নাম্বারে আছে। সো সি নাম্বার ইজ কারেক্ট অ্যান্সার। বুঝাইতে পারলাম? তো এটা হচ্ছে এই ধরনের প্রশ্ন সাস্টে আইসা থাকে, 9-10 আসছিল। খুব চমৎকার একটা প্রশ্ন, উপস্থিত বুদ্ধি যাচাই করার জন্য, মেধা যাচাইয়ের জন্য এর চেয়ে ভালো প্রশ্ন আর কি হইতে পারে বলো? আফসোসের ব্যাপার হচ্ছে রিসেন্ট ইয়ারগুলোতে এরকম স্ট্যান্ডার্ড প্রশ্ন আসতেছে না, খুব কম আসতেছে। দেখা যাচ্ছে বই থেকে অনেক প্রশ্ন তুলে দিতেছে, শুধু সাস্টে না, ঢাকা ভার্সিটি বলো, বুয়েটে বলো, স্ট্যান্ডার্ড প্রশ্ন খুব কম হচ্ছে। মানে বাংলাদেশে এটা অনেকেই স্বীকার করতে বাধ্য হয়, বাংলাদেশে একমাত্র সাস্টেই ইন্ডিয়ার আইআইটি স্ট্যান্ডার্ডের প্রশ্ন হইতো এক সময়, এখনো হয় বাট কম, তুলনামূলক কম। এই যে প্রশ্নগুলা এগুলা কে পারবে? এগুলো পরীক্ষার হলে বসে বইটা যে ছেলেটা ফার্স্ট হবে ওর মাথায়ও কিন্তু এটা আসতে দ্বিধাবোধ করবে, ও কনফিডেন্টলি এটা দাগাইতে ভয় পাবে। বোঝা গেল ব্যাপারটা? সো সাস্টের প্রশ্ন এই ধরনের, এই লেভেলের ক্রিটিক্যাল হয়ে থাকে, কনসেপচুয়াল হয়ে থাকে, ক্রিটিক্যাল না কনসেপচুয়াল, ঠিক আছে? সো তোমাকে শুধু পড়াশোনা করলেই হবে না, তোমাকে বুদ্ধিমান হইতে হবে, তোমাকে স্মার্টলি চিন্তা করা শিখতে হবে, ঠিক আছে? তো এর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে প্রবলেম, এবং সাস্টের প্রশ্ন ব্যাংকটা A to Z খুব ভালো মতো সলভ করে ফেলতে হবে। বুঝাইতে পারছি? সো 4 নাম্বার কনসেপ্ট গেল। বলো এটা কে কে বুঝছো? এটা সবাই বুঝছো কিনা জানাও, এইটা সবাই বুঝছো কিনা জানাও। আচ্ছা সাগর বলছে পিএইচ চেঞ্জ হয়ে 3.6 হবে। না সাগর, ভুল করে ফেলছো, পিএইচ চেঞ্জ হয়ে 5.6 হবে। তোমার কাছে পাওয়া হলো না। সাগর আমার স্টুডেন্ট, বেশ আগের স্টুডেন্ট। সাগর হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে আমার কাছে পড়তো, বেঁচে পড়তো। তো সাগর যদি কারেক্ট আনসার দিতে পারতো কাছে পেয়ে যেত। সাগর কাছে মিস করে ফেললাম। আচ্ছা তো ঠিক আছে, 4 নাম্বার কনসেপ্ট গেল। এখন আমরা কি করব? আমাদের অম্লক্ষারক সাম্যাবস্থা থেকে আমরা প্রবলেম করে ফেললাম। এখন আমরা আমাদের ক্লাসের লাস্ট কনসেপ্টটা পড়ব, 5 নাম্বার কনসেপ্টটা পড়ব। 5 নাম্বার কনসেপ্টটা হচ্ছে কি বলতো? তাপ রসায়ন। আমরা রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটাকে 5টা অংশে ভাগ করছি আমি ক্লাসে। সো
5টা অংশের পঞ্চম অংশটা হচ্ছে কি তাপ রসায়ন। সো তাপ রসায়ন থেকে আমি একটা এখন প্রশ্ন দেব তোমাকে, এই প্রশ্নটা আমরা সলভ করব, সলভ করার মাধ্যমে আমরা আজকের ক্লাসটা শেষ করে নিব। ওকে, সো 5 নাম্বার যে কনসেপ্টটা, এটাও ফার্স্টে আসছে 2015-16-তে। তো আমি এই প্রশ্নটা আগে উঠাই ফেলি, তারপর আমরা সলভ করব। প্রশ্নটা ছিল এইরকম যে C3H8 কার্বন ডাইঅক্সাইড এবং H2O এর প্রমাণ সংগঠন তাপ যথাক্রমে -96, -394 এবং এই চিহ্নটা কিন্তু এবং -286 কিলোজুল পার মোল। প্রত্যেকটার এককে হচ্ছে কিলোজুল পার মোল। তো কিলোজুল পার মোল হলে বের করতে হবে C3H8 এর প্রমাণ দহন তাপ কত। প্রমাণ দহন তাপ কত, এটাও শাস্ত্রের প্রশ্ন। তো এটা আসছিল হচ্ছে, আচ্ছা অপশনগুলো লিখে ফেলি। অপশন নাম্বার এ -760, অপশন নাম্বার বি -1460, সি -2230, ডি -3300, ই -3500। তো এটা সাস্টে আসছিল হচ্ছে 2015-16-তে, মানে 15-16-তে। আচ্ছা, তো এটা আমরা এখন সলভ করব, এটা তাপ রসায়নের অংশ। তাহলে কি বলে দেওয়া আছে, একটা হাইড্রোকার্বনের কথা বলা আছে, এটা বেসিক্যালি প্রোপেন। সো এই প্রোপেনটা প্রোপেন বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড, মানে তিনটা জিনিস, প্রোপেন, কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, এদের প্রমাণ সংগঠন তাপ দেওয়া আছে আলাদা আলাদা করে। তো এই প্রোপেনের প্রমাণ দহন তাপ বের করতে হবে। দহন কি বলতো, আমরা জানি বাতাসের অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়াকেই দহন বলে। তাহলে এই প্রোপেনের দহন তাপ বের করতে হবে, মিন্স হচ্ছে প্রোপেন যখন বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে, তাহলে প্রোপেনটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে এই বিক্রিয়াটাকে কি বলবো, দহন বিক্রিয়া। আর এই বিক্রিয়ায় কি কি তৈরি হবে, হাইড্রোকার্বনের সাথে যখনই অক্সিজেনের বিক্রিয়া হয় তখনই তৈরি হয় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড এবং পানি। তো এখানে এই বিক্রিয়াটার সমতা করতে হবে। সমতা করার জন্য তোমরা কি করো, তোমরা অনেক ভাইয়াদের কাছে যাও, ভাইয়ারা কি করে তোমাদের অনেক অনেক শর্টকাট শিখাই দেয়। দিন শেষে এত বেশি শর্টকাট মাথায় জমা হয় যে তুমি আসলে ভুলেই যাও কোনটার শর্টকাট কি। তোমার মাথার একটা লিমিটেশনস আছে, হুদাই ধুমায়া শর্টকাট মুখস্থ করতে যাবে না, জাদুকরি টেকনিক এই সেই, এগুলো তোমার মনে থাকবে না কি মিয়া পরীক্ষার হলে। একটা পরীক্ষা দিয়ে দেখো যে শর্টকাটের কত % মনে থাকে। শর্টকাট জানা ভালো, আগে মেইন কনসেপ্টটা জানার পরে শর্টকাট জানা ভালো, যেন তুমি শর্টকাট মনে না থাকলেও মেইন প্রসেস বা ট্রেডিশনাল প্রসেস দিয়ে করতে পারো। বুঝাইতে পারছি ব্যাপারটা? হুদাই শর্টকাট নির্ভর হইয়া নিজেদের কি পরিমাণ ক্ষতি করতেছো এটা এখন বুঝবা না, ভর্তি পরীক্ষা দিলে পরে বুঝবা। আচ্ছা, তো এই প্রোপেনের প্রমাণ দহন তাপ বের করতে হবে। তাহলে প্রোপেনের দহন বিক্রিয়াটা হবে এরকম, তবে এই বিক্রিয়ায় সমতা করা বাকি আছে। সমতা আমরা করব। সমতা করব মানে কি, সমতা করতে হলে আমাদের এগুলাতে কিছু মোল সংখ্যা অ্যাড করা লাগবে। অ্যাড করব আমরা, তোমাকে আমি বলে রাখি, দেখো যে কোনো হাইড্রোকার্বনের দহন বিক্রিয়ায় তুমি কত মোল কার্বন কত মোল হাইড্রোজেন তৈরি হবে, আলাদা করে কোনো শর্টকাট মুখস্থ রাখার দরকার নাই যে এটা এক্স হইলে এটা ওয়াই হইলে এটা এক্স হবে, এটা y/2 হবে, এরকম কিছু মনে রাখার দরকার নাই। দেখো হাইড্রোজেন কয়টা আছে, 8টা। যত সংখ্যক হাইড্রোজেন থাকবে তার ঠিক অর্ধেক পানি হবে। যত সংখ্যক হাইড্রোজেন থাকবে তার ঠিক অর্ধেক কি হবে, পানি হবে। কার্বন কয়টা আছে, 3টা। যতগুলা কার্বন থাকবে ঠিক তত মোল। আচ্ছা, আসসালামু আলাইকুম। সরি, লাইভ ক্লাসটা আসলে ইন্টারাপ্ট হয়ে গেছিলো। 5 নাম্বার কনসেপ্টটা শেষ করার আগেই লাইভ ক্লাসটা ইন্টারাপ্ট হয়ে যায়। তো এই কারণে আমি আলাদা করে এটা রেকর্ড করতেছি। রেকর্ড করে মেইন ক্লাসটার সাথে কানেক্ট করে একসাথে অ্যাড করে আমি হচ্ছে ইউটিউব চ্যানেলটায় দিয়ে দিব। তার জন্য আমি আলাদা করে এটা রেকর্ড করতেছি। সো যারা দেখতেছো দেখো, যে প্রবলেমটা আমরা এইটা প্রবলেমটা উঠাইছিলাম লাইভ ক্লাস পর্যন্ত, তারপরে সলিউশনটাতে গিয়া দেখো, সলিউশনটাতে হচ্ছে
যেটা ছিল আমাদের যে হাইড্রোকার্বনটা ছিল এটা ছিল হচ্ছে একটা প্রোপেন। সো প্রোপেনের দহন তাপ বের করতে হবে, প্রমাণ দহন তাপ। তার মানে প্রোপেনের সাথে আসলে অক্সিজেনের বিক্রিয়া হবে। দহন বলতে বোঝায় অক্সিজেনের সাথে কোনো কিছুর বিক্রিয়া। তাহলে বিক্রিয়া হইলে প্রোপেনের সাথে দহনের বিক্রিয়ায় কি কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি হয়, এটা আমরা জানি। কিন্তু কত মোল তৈরি হয় এটা করার জন্য আলাদা করে শর্টকাট মুখস্থ করার দরকার নাই। তুমি কিভাবে বুঝবা? হাইড্রোজেন যত মোল থাকবে ঠিক তার অর্ধেক পানি তৈরি হবে। হাইড্রোজেন 8 মোল, তার ঠিক অর্ধেক মানে 4 মোল পানি তৈরি হবে। যত মোল কার্বন এখানে থাকবে, এখানে যতগুলো কার্বন থাকবে ঠিক তত মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। হ্যাঁ, তাহলে এখানে কার্বন সংখ্যা 3, এখানে 3 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আর অক্সিজেন, এখন দেখো তোমার কার্বন এই পাশে 3টা, এই পাশে 3টা, হাইড্রোজেন এই পাশে 8টা, এই পাশে 4 দুগুণে 8টা। অক্সিজেন কয়টা? এই পাশে মোট 4টা, এখানে 3 দুগুণে 6টা, মোট হচ্ছে 10টা। তাহলে এই পাশে অক্সিজেন কয়টা হওয়া উচিত? 10টা। তার জন্য সামনে কত দিয়ে দিব? 5 দিয়ে দিব। তাহলে এটা হচ্ছে আমাদের সমতাকৃত বিক্রিয়াটা। এখন আমরা যেটা বের করতে চাই সেটা বের করতে পারবো। তাহলে এখন এই প্রোপেনের দহন এনথালপি যদি বা দহন তাপ আমরা বের করতে চাই, তাহলে ΔH সমান কি লিখব? উৎপাদের মোট প্রমাণ সংগঠন তাপ মাইনাস বিক্রিয়কের মোট প্রমাণ সংগঠন তাপ। উৎপাদের মোট সংগঠন তাপ থেকে বিক্রিয়কের মোট সংগঠন তাপটা বাদ দিলে আমরা এই হাইড্রোকার্বনটার দহন তাপটা পেয়ে যাব। ওকে, তো উৎপাদের মোট প্রমাণ সংগঠন তাপ কিভাবে বের করব? উৎপাদ কে কে? কার্বন ডাইঅক্সাইড এবং পানি। কার্বন ডাইঅক্সাইড কত মোল আছে? 3 মোল। তাহলে 3 দিয়ে শুরুতেই গুণ করে দেব। কার্বন ডাইঅক্সাইডের সংগঠন তাপ কত? এই যে -394। তাই এই যে এখানে -394 বসাই দিব। যোগ আরও একটা উৎপাদ আছে, যোগ করতে হবে, কারণ উৎপাদের মোট সংগঠন এনথালপি। আরেকটা উৎপাদ হচ্ছে পানি। পানি কত মোল? 4 মোল। 4 দিয়ে গুণ করে দেব। পানির সংগঠন এনথালপি, পানির সংগঠন এনথালপি -286, বসাই দেব -286। তাহলে এই হচ্ছে আমাদের উৎপাদের মোট সংগঠন এনথালপি মাইনাস বিক্রিয়কের মোট সংগঠন এনথালপি। বিক্রিয়ক বলতে কোনটা? এইটা এবং এইটা। তাহলে এইটার সংগঠন এনথালপি, এটা কত মোল আছে? 1 মোল। তাহলে কোনো কিছু গুণ করার দরকার নাই, বা করলে 1 গুণ করতে পারো। 1 গুণ করা যে কথা, না করা একই কথা। তাহলে এইটা সংগঠন এনথালপি কত? -96। তাহলে আমরা বসাই দিলাম এই বিক্রিয়কের সংগঠন এনথালপি -96 প্লাস অক্সিজেন। অক্সিজেন কিন্তু একটা মৌল। দেখো এইটা, এইটা, এইটা তিনটাই যৌগ। যৌগের সংগঠন এনথালপি একটা থাকে, মানে যৌগ গঠনের জন্য যে পরিমাণ তাপের প্রয়োজন হয় ওইটাকে সংগঠন এনথালপি বা সংগঠন তাপ বলে। কিন্তু এটা একটা মৌল, মৌলের সংগঠন তাপ হয় 0। যে কোনো মৌলের প্রমাণ সংগঠন তাপ হয় 0। তাহলে অক্সিজেনের প্রমাণ সংগঠন তাপ কত? 0। তাহলে 5 × 0। এটাকে যদি তুমি ক্যালকুলেশন করো পেয়ে যাবা 2230। তার মানে এই যে হাইড্রোকার্বনটা, ওইটার ΔH এর ভ্যালুটা আসলে কত আসবে? 2230, 2230। তো এইটা দেখো তোমার অপশন নাম্বার কততে আছে? সিতে আছে। সো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝাইতে পারছি। সো এই হচ্ছে আমাদের সাস্ট অ্যাডমিশন ক্লাসটা, রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারটার উপর আমি চেষ্টা করলাম পুরো চ্যাপ্টারটাকে কভার করার। হ্যাঁ, তো এইভাবে তোমরা কনসেপ্ট বুঝে বুঝে যদি সাস্টের প্রশ্নগুলো সলভ করো, তাহলে সাস্টের ভর্তি পরীক্ষায় খুব ভালো একটা মার্কস তোলা সম্ভব এবং বেটার একটা পজিশন সাস্টে ভর্তি পরীক্ষায় গেইন করা সম্ভব। সো আশা করি তোমরা যে কোনো কনসেপ্ট পড়ার সময় যে বই থেকে মানে একদম মুখস্থ যতটা না করবা তার চেয়ে একটু বেশি বোঝার চেষ্টা করবা, একটু ফিল করার চেষ্টা করবা, এবং এই কনসেপ্টটা থেকে ঘোরায় পেঁচায় কতভাবে প্রশ্ন হওয়া সম্ভব এগুলো একটু চিন্তা করার চেষ্টা করবা। মানে তোমার অ্যানালিটিক্যাল অ্যাবিলিটিটা একটু গ্রো করার চেষ্টা করবা। সো ঠিক আছে, আজকের মতো ক্লাসটা এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট কোনো ক্লাসে আবার দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ততদিন পর্যন্ত আর ভালো কথা, আমি আরেকটা কথা বলে রাখি, এইটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল। সো এখানে তুমি ক্লাসটা পরবর্তীতে একসাথে পেয়ে যাবা। আর চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল বাটনটা অন করে রাখবা, যেন কোনো একটা ক্লাস হওয়া মাত্রই তুমি সেটা পেয়ে যাও। সো আজকের মতো এই পর্যন্তই। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। নেক্সট কোনো ক্লাসে দেখা হয়ে যাবে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ।